নমস্কার, কথা মতো আমরা এসে গেছি নাট্যদলের গল্পকথার দশম পর্ব নিয়ে। আর আজ আমাদের সাথে আছেন আসানসোল চর্যাপদের সমস্ত সদস্যরা। পরিচয় বাধ্যতামূলক বলেই করানো, বাকি আসানসোলের সমস্ত দর্শকই এনাদের চেনেন। রুদ্রপ্রসাদ চক্রবর্তী, সায়ন্তী চক্রবর্তী, ঐন্দ্রিলা ব্র্যাকেটে মাতন যে নামে পরিচিত, ঐশী, সুশোভন, রাজেশ আর বিশ্ব। আড্ডা শুরু করি। এই আড্ডা শুরুতে আজকে গান হবে কি পছন্দ, মানে আমরা এটা এমনি করে গান হোক না, এমনি গান একটা গান হোক। রাজেশ ভালো গান দেয়, আমি জানি। না না রাজেশ তাহলে ওই অন্যরকম এমন হয় গানটা, এমন হয় না অন্যরকম একটা। আচ্ছা ওই বাল্য বয়স, হ্যাঁ বাল্য বয়স ওটা তো বলবো এমন হয়। হ্যাঁ একটুখানি কখন আটকে যাবে কোনো ঠিক না। আমরা কখন বয়স হয়ে যাবে সেটা তো ঠিক নেই। দাও হয়ে যায়, চল হয়ে যায়। একঘেয়ে গল্প দিয়ে শুরু করি, গান দিয়ে শুরু হোক। সত্যি মানুষ চেনা যায়, তাই না? তবে একটা ভালো খবর যে 50% দর্শক নিয়ে থিয়েটার হল খুলছে, এটা একটা ভালো খবর। আর কথা প্রসঙ্গে বলে রাখি, দিশারি একটা অঙ্গন নাট্য উৎসব নিয়েও আসছে। তোদের চিঠি আসলে এসে গেছে, একদম এসে গেছে 20-21 সবাই থাকবো, আমরা সবাই মজা করবো। যাকে এবার আলোচনার বিষয়ে ঢুকে পড়ি। আপনারা সকলেই জানেন যে আসানসোল চর্যাপদ কত বছর বয়স হলো? হয়তো 2012 সেপ্টেম্বরে জন্ম। তাহলে 12 থেকে এটা 21 মানে 9 চলছে, মানে 10-এ পা দেবে। মানে আমাদের আজকে দশম পর্ব, চর্যাপদে 10-এ পা দিচ্ছে। ভেরি গুড, খুব ভালো একটা কি বলো সমাপতন বলা চলে। যাকে আচ্ছা, ভিডিওটা কিন্তু ইন্টারাপ্ট হয়ে আছে। আমার এখানে আমার দেখতে পাচ্ছি ইন্টারভিউ হয়ে যাচ্ছে তোর নেট চালাচ্ছে, বন্ধ করবি না? তাহলে এর মধ্যে যে এটা খুশির খবর তো বললামই যে খুলছে, তার আগে দুটোর একটু কথা সঙ্গে বলে নিই। এই বছর নাট্য একাডেমি লাইভ ভিডিও আমার নেটটা আমার নেটটা কাটবি না? কি আছে পাসওয়ার্ড কি আছে? টাইপ 1 2 3 4 TYPE 1 2 3 সব বড় হাতে না সব ছোট TYPE 1 2 3 4 করে চলে কানেকশন করে চলে ও তুই যদি থাকিস না, তুই যদি ফ্রেমে থাকিস এখন তুই থাক, নাহলে তুই যদি থাকিস তাহলে এই কর। কিন্তু মানে একটু গান করে যখন হবে তখন একটুখানি পুতুল থেকে বেরিয়ে মানুষ দরজা বন্ধ করে দিলে কিছু হলো কি? ঠিক আছে চলছে, চলো শুরু হয়ে গেছে। ওকে, ক্ষমা চাইছি, যন্ত্রের যন্ত্রণা থাকবে, এটা স্বাভাবিক। তার সেই যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। যাকে নাট্য একাডেমি এই বছর যাদের পুরস্কৃত করেছেন
আমাদের খুব কাছের মানুষ রুদ্রপ্রসাদ চক্রবর্তী, তাদের মধ্যে একজন ইয়ংগেস্ট ডিরেক্টর। অভিনন্দন দেশের পক্ষ থেকে, আগেও জানিয়েছি, আবার জানালাম। বেশ, প্রশ্ন এবার চাই, এবার আড্ডাতে চাই। আচ্ছা, রুদ্র ছোটবেলা বানপুরে থেকেছে, হুম। তারপর ছোটবেলা থেকে একটু বড়বেলা পর্যন্ত এই বালপুরেই থেকেছি, হুম, এবং তারপরে বড় হয়ে বেশ খানিকটা মানে ওই বিসি কলেজে পড়তে পড়তে বিশ্বভারতীতে চলে যায়। না তা হঠাৎ তাহলে বিসি কলেজে পড়তে পড়তে হঠাৎ কি পোকা কামড়ালো যে নাটক? পোকা কামড়ালো মানে ছোটবেলা থেকে তো কবিতা গান এগুলো, তারপরে নাটক এগুলো স্কুলে এগুলো তো চলছিল, এই বক্তৃতা তাৎক্ষণিক বক্তৃতা এগুলো চলছিল। তো এখানে থাকতে থাকতেই আমরা ব্যান্ড করি একটি, সেই ব্যান্ডের গল্প আজকে যাবো না। না, একটু নামগুলো বলে দেন। তারক ছিল, হ্যাঁ আচ্ছা, তারক ছিল, বুবুন ছিল, তারপরে শেষের দিকে রজত এসেছিল, এই যে সাগর এখন তিনি এদের সাথে করে, সাগর ওই যে মাইলস্টোন বলে একটি মিউজিক স্ট্রিট, ওই ব্যান্ডটিতে সাগর ছিল। তো এরা সাগর আমাদের সাথে ছিল না, কিন্তু অন্য দলে ছিল, কিন্তু সেই সময় এরা সবাই মিলে কাজ করছে। তখন ভগবান রঞ্জন দত্ত, হ্যাঁ ভগবান রঞ্জন দত্ত, নচিকেতা, শিলাজিৎ আর সুমন, সবার উপরে। তুই গান গাইতিস না বাজাতিস? আমি গান গাইতে বলি তো দলটা ভাঙবো। বেশ, তাহলে আজকে গান শোনা যাবে শেষে, শেষে শুনবো। ওই জন্যই দলটা ভেঙে শেষে শুনবো তো। হ্যাঁ, আমি গান গাইতাম বলেই দলটা ভেঙেছিল। তো এবারে যেটা ব্যাপার যে ওইসব করতে করতে স্কুলে নাটক এগুলো করতে করতে থিয়েটারের পোকাটা বরাবরই ছিল, কারণ ওই মণিমেলা করতাম আসর, তাতে ওই শাড়ি পরে কখনো লালকমল নীলকমলে নাচ করেছি, পিছন দিকে গাছ হয়ে দাঁড়িয়েছে, এগুলো হয়েছে। এই চলতে চলতে তারপরে গাছ হয়ে দাঁড়ালি, তারপর ময়ূর হওয়ার ইচ্ছাটা হবে। হ্যাঁ ওইটাই। এবারে ওখান থেকে কিছু টেলি ছবিতে অভিনয় করলাম। করতে গিয়ে আমি যেটা দেখলাম যে ওখানে গিয়ে জানতে হবে, অনেক বেশি জানতে হবে, মানে যে কারণে আমাদের ব্যান্ডের ওই সময় সিস্টেমটা দাঁড়ালো না, তার কারণটা হচ্ছে আমরা অনেকেই না শিখে হয়তো শুরু করেছিলাম। এই একইভাবে আমি দেখলাম যে শিখে করতে হবে, শিখে করার তাগিদ থেকে আমার বিশ্বভারতীতে যাওয়া, শেখা, মানে যতটুকু শেখার চেষ্টা করা, এইভাবেই। আর ওখানে করতে করতে বিশ্বভারতীতে কার কার সান্নিধ্য পেলেন? বিশ্বভারতীতে আমার নাট্যগুরু তারক সেনগুপ্ত, নকুল দা, এই দুজন ছিলেন। এছাড়া কথাকালী যারা শিক্ষক ছিলেন আমাদের, বসন্ত দা, পি মুকুন্দন, তারপরে পি মোহন কুমার, বাসন্তী দা, তো এনারা ছিলেন। তো এনাদের সান্নিধ্য পেলাম ওখানে। আর অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা, ওখান থেকে পড়তে পড়তেই হ্যাঁ ন্যাশনাল স্কলারশিপ পেলাম ওখান থেকে পড়তে পড়তে 2010 সালে, মানে ওখানে শেষ হচ্ছে সেই বছর পেলাম। এবং ওখানে পড়তে পড়তেই আমার লজ্জা প্ল্যান হয়ে গেছে 2008 সাল থেকে। না, লজ্জা পছন্দ করে না, মানে ওইটাই বলছি, মানে এই কারণেই বলছি, ওই প্ল্যান হয়ে গেছে, এবং করলে পড়তে একটু দলে করতে হবে। সেখান থেকে চর্যাপদের প্ল্যানিং আমাদের ওখান থেকে ব্ল্যাক হাউসে বসে, সঙ্গীতমের সামনে কালো বাড়ি যেটাকে বলি, সেই ব্ল্যাক হাউসে বসে, ওই ছাতিমতলায় বসে, আম্রকুঞ্জে বসে দুজনে মিলে আমরা চর্যাপদের পরিকল্পনা করি। তো চর্যাপদের আসলে ধুমটা শুরু হয় কিন্তু শান্তিনিকেতন থেকে। আর পিসিমণি, মানে শান্তির কথা জানতে চাইবো, দুর্গাপুর থেকে ফ্লাইট হলো টুয়ার্ড মানে শান্তিনিকেতন। টুয়ার্ডস শান্তিনিকেতন, দুর্গাপুরেরও আগে আসানসোল। শুরুটা একেবারেই জন্ম আসানসোল, একটা বয়স অব্দি 9-10 বছর বয়স অব্দি আসানসোল, তারপর দুর্গাপুর, তারপর সেখান থেকে উচ্চ মাধ্যমিকের পরে শান্তিনিকেতন, সেখানে নাচ নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করা শুরু করলাম ঝুঁকে পড়ে, কিন্তু শেষ করতে পারিনি। আর তার সাথে থিয়েটার অনার্স পড়তে গিয়ে, যেটা আমাদের এখানে বর্ধমান ইউনিভার্সিটি বা নজরুল ইউনিভার্সিটিতে এখন কি আছে আমি জানি না, 5 সাবজেক্ট থাকতো আগে, ওখানে হতো সাবসিডিয়ারি। তো সাবসিডিয়ারিতে নাচের সাথে মানে ধরো মণিপুরি ডান্স আছে, তার সাথে কথাকালি থাকতে পারে, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস থাকতে পারে। তো আমার মাসির ইন্সপিরেশনেই তো আমার ওখানে যাওয়া। মাসি আমাকে পরিষ্কার বললেন যে একদম থিয়েটারই নেবে তুমি, কারণ নাচের জন্য থিয়েটারটা করা খুব দরকার, বা থিয়েটার জানাটা খুব দরকার। তো সেই ইয়েতে থিয়েটার করা শুরু করলাম। ঠিক আছে, দেখে অনেক লোক ঢুকে পড়েছে। তুই দেখছিস করে, তুই তো লাইভে আছিস। কৃষ্ণেন্দু ঘটক, মানে আমাদের ক্যাটারদা আছেন, সমীর দত্ত আছেন, তাপস ব্যানার্জি আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তাপস কাকু এবং তাপসী কাকিমা জানিয়েছেন আমরাও সঙ্গে আছি। সায়ন্তী চ্যাটার্জি দেখছেন, একদম বসে ভালোই দেখছেন। রীতা দাশগুপ্ত দেখছেন, খুব ভালো। রুদ্রদা, ক্যাটারদা দেখছে খুব ডিস্টার্ব হচ্ছে। ক্যাটারদা, তুমি ফোনটাকে একটু নাড়াচাড়া করে নাও, ঠিক হয়ে যাবে। এখন ঠিক চলছে, তুমি দেখো। যাকে বেশ, শান্তিনিকেতন হলো, যাতায়াত হলো, সব ঠিক আছে। থিয়েটার করবো, এটা ঠিক হলো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া হলো।
থিয়েটারটা এখন খুলে করবো কেন? আমরা যদি থিয়েটার করতে চাই, আমাদের সাধারণ গন্তব্য হয় কলকাতা। কলকাতা আমি কলকাতায় করি ভাই, কলার উঁচু করে বলে আমি কলকাতায় তবে করি। সেই মানে ট্রেনের মুখটা এরকম করে বর্ধমান থেকে আসানসোল দিকে ঘুরলো কেন? কারণ থিয়েটার মানেই তো ব্যতিক্রমী একটি ব্যাপার। হুম। মানে আজকের সময় দাঁড়িয়ে থিয়েটার করাটাই এখন হয়ে গেছে মানে অনেক কঠিন ব্যাপার। এবার আমি বরাবরই ভেবেছিলাম থিয়েটারটা করবো, পেশাদারিভাবে করার চেষ্টা করবো। মানে এখনো চেষ্টাই করে যাচ্ছি, মানে পেশাদারিভাবে কাজটা করছি, কিন্তু ইকোনমিক্যালি সাউন্ড হতে পারে থিয়েটার করে অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমার ওই যে অগ্নিশ্বর সিনেমাটা দেখেছিলাম যখন, বা ওই যে উত্তম কুমারের একটা সিনেমা ছিল, গ্রামে গিয়ে ডাক্তার, কলকাতা থেকে গ্রামে চলে আসছে। তো আসানসোল অবশ্যই গ্রাম নয়, কিন্তু তবুও মনে হয়েছিল কোথাও যে আমি থিয়েটারের হিসেবে আসানসোল কলকাতা থেকে গ্রামই বলা যায়। না, আমি মনে করি না, একদমই মনে করি না, অনেক খারাপ কাজ। তো আমি যেটা বলছি যে আমার যেটা মনে হয়েছে যে আমি কলকাতায় যাব, কাজ করতে যাব কোনো কারণে, কিন্তু শো করতে যাব। দারুণের কথা যদি বলি যে আমরা মেয়ে বিক্রি করতে যাবো, হ্যাঁ, কলকাতা আসবে, এক্স্যাক্টলি তাই হয়ে হচ্ছে। এবং আমরা কলকাতায় আমি চেয়েছিলাম যে আমি যেই ছোটবেলা থেকে যে শহরটা আমার যে প্রথম মানে আমার সিগারেট খাওয়া থেকে শুরু করে প্রথম প্রেম করা, প্রথম বকা খাওয়া, হ্যাঁ, তো সবকিছু যেই শহরটা সাক্ষী, আমি সেই শহরে এসেই কাজ করব। এবং অদ্ভুতভাবে মানে ওই সায়ন্তীর সাথে ওখানে পরিচয় হয়ে যাওয়া বিশ্বভারতীতে, তো এবং সায়ন্তী ওখানে গিয়ে পরিচয় হলো এবং জানতে পারলাম ও আসানসোল যখন, তখন তো আর কোনো কথাই নেই, মানে আমরা একসাথে কাজ করতে আমাদের এখানে। না, এবার যেটা প্রশ্ন হলো যে বেশ আমি থিয়েটার করবো, আসানসোলেই করবো, ভালো কথা। চর্যাপদের কনসেপ্টটা কি হলো? কারণ আমি যতদূর জানি চর্যাপদ কোনো গ্রুপ থিয়েটার নয়, এটা ইনস্টিটিউট, এবং এখানে নাটকের চর্চার পাশাপাশি প্রশিক্ষণ হওয়া, এখানকার ছেলেমেয়েরা নিয়মিত পরীক্ষা দেয়, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা করতে হবে। আমি পরীক্ষার কথাটা না বলি না, আমরা বলি মূল্যায়ন। আমরা বলি মূল্যায়ন, কারণ এই পরীক্ষা একদিনের বেসিসে আমরা পরীক্ষা নিই না, সারা বছর একটা নাম হয়। হ্যাঁ, এটা একটা সিস্টেম হয়তো আছে, সেটা আছে। হ্যাঁ, এবারে যেটা বিষয় হচ্ছে চর্যাপদের কনসেপ্ট এলো, মানে আমি যখন বিশ্বভারতীতে পড়ছি তখন না আমাকে খুব যন্ত্রণা দিত মানে থিয়েটারের কিছু দৈন চিন্তা, মানে একঘেয়েমি কাজকর্ম। সেটা আমি ক্যামেরাই বলছি, মানে বিশ্বভারতী কেন্দ্রিক যে কাজগুলো, সেই বিশ্বভারতীর মধ্যে নিজস্ব ঐতিহ্য বজায় রেখে বিশ্বভারতী কাজ করছে, ঠিক আছে, হ্যাঁ বিশ্বভারতী, কিন্তু বিশ্বভারতীর বাইরে যে বোলপুর, সেখানেও দেখছি বিশ্বভারতীকে কপি করে কাজ হচ্ছে। আমার না সেটা খুব মানে, তাহলে ওটা তো রবীন্দ্রনাথের, ওটা তো বিশ্বভারতী নিজস্ব, হ্যাঁ, আমি সেটাকে কেন চুরি করতে যাবো, অপগ্রহণ করতে যাবো? আমার নিজস্বতা কোথায়? এই বোলপুরের কাজে কোনোদিন ইচ্ছা হয়নি, এবং তাই জন্য আসানসোল আরো বিশেষ করে। এবং তার সাথে চর্যাপদ এই কারণেই করা যে আমি মনে করেছিলাম যে শিখে না করলে পরে, মানে ওই সবটাই তো শিখতে হয়, তবলা শিখতে হয়, গান শিখতে হয়, সেটা তো শিখতে হয়, জানতে হয়। আমি বলছি না রবীন্দ্রনাথ বিশ্বভারতী থেকে শিখতে হবে দাদা, শিখতে হবে, কিন্তু তোমাকে শিখতে হবে। তাই জন্যই চর্যাপদ যখন হলো, অবশ্যই চর্যাপদ গ্রুপ মানে চর্যাপদ রেজিস্ট্রেশনটা আমার মনে এখানে লেখাও আছে যে মানে গ্রুপ অ্যান্ড একাডেমি, না এই যে গ্রুপ অ্যান্ড একাডেমি অফ একাডেমি, তো এই হিসেবেই রেজিস্টার্ড, কিন্তু দ্যাটস এ গ্রুপ কাম পারফর্মিং আর্টস একাডেমি। আমি মাধব সরকারের মতো থিয়েটার ক্লাব করে দিলাম আপনি না, শুধু রিহার্সালই করে যাবো, রিহার্সাল ক্লাব করে তো লাভ নেই। না, সেটার একটা আলাদা মজা, সেটা মানে রিহার্সালটা মানে আমরা অনেক সময় কি করি দেখো, আমাদের শো কেন্দ্রিক আমরা রিহার্সাল, কিন্তু আমার আমার গুরু বলতেন যে শো না থাকলে রিহার্সাল দিবি না, মানে শো নেই, কিন্তু আমি আমার নাটকের রিহার্সাল গুলো দিচ্ছি না, তো নাটকগুলো তো ভুলে যাবো, নাটকগুলো তো চর্চার জিনিস। এবার আমাদের যখন শো থাকে না, আমাদের রেগুলার ক্লাসটা চলে, আমাদের পুরো লকডাউনের মধ্যে আমাদের নিয়মিতভাবে আমরা অনলাইনে ওরা সবাই ক্লাস করেছে, ছোটদের আলাদা সেকশন, বড়দের আলাদা সেকশন, আমাদের নিয়মিত ক্লাসটা হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে সময় কোনো যতক্ষণ ইন্টারনেট থাকে যা সে ততক্ষণ জুড়ে থাকে, এরকম ক্লাস। ঠিকই, বেশ। চর্যাপদ হলো, ইনস্টিটিউট হলো, খোলা হলো, আগে যারা এসেছিল তারা কি এখনো আছে? কোনো সংযোজন বিয়োজন তো হতেই থাকে, সংযোজন বিয়োজন চলছে, হ্যাঁ এইটা চলছে। কোনটার পাল্লা ভারী, সংযোজন না বিয়োজন? সমান সমান, মানে বিয়োজন কেউ হয়নি, কিন্তু আচ্ছা, আমাদের অদ্ভুতভাবে চর্যাপদের একটা মজা হচ্ছে, চর্যাপদ থেকে যারা এখন চর্যাপদ তুমি দেখতে পাবে না, তাদেরকে আর অন্য কোথাও দেখতে পাবে না, মানে তারা নেই, তারা হয় থিয়েটার অফ করে দিয়েছে, মানে জীবন যুদ্ধে তারা থিয়েটারটাকে ত্যাগ করতে বাধ্য হয়েছে জীবন যুদ্ধে এগোতে গিয়ে, অথবা তারা হয়তো মানে ওই বিয়ে হয়ে গেছে, অনেক এরকম হয়েছে,
না, সেটা তো এখানে একটা সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি যোগাযোগ আছে, প্রত্যেকের সাথে যোগাযোগ আছে, এবং তার সাথে নিয়মিত ভাবে তারা ফেস্টিভ্যাল বা যে কোনো অনুষ্ঠান আমরা খবর রাখে এবং হাজিরও হয়ে যায়। এবং আমরা লাস্ট একটা রিউনিয়ন করলাম, হ্যাঁ। কে না এসেছে তাতে, কে না এসেছে, এবং এসে নিয়ে কান্নাকাটি প্রত্যেকে একটা প্রতিশ্রুতি দিয়ে যায়, দাদা আমি আবার আসবো, হ্যাঁ, দাদা আমি আবার ছবিও আসবো, আছে সবার সাথে হ্যাঁ একসাথে। দাদা তাতে এসেছে। হ্যাঁ দাদা আমি আবার আসবো, এই প্রতিশ্রুতিতে সবাই এসে নিয়ে আবার ভালোবেসে ফেলে, একটা আবেগে যায়। আবেগে যায়। কিন্তু কেউ আজ পর্যন্ত দল ছেড়ে অন্য কোনো দলে চলে গেছে বা অন্য কোনো জায়গায় থিয়েটার করছে বা সিরিয়াল সিনেমা করছে না, আজ পর্যন্ত চর্যাপদিটা হয়নি। না, যেটা মানে কারণ- করতে পারেনি তাই আটকে গেছে, সেটা একদম, হয়। কারণ চর্যাপদ এমন একটা পরিবার না, এটা আঠা, একেবারে আঠার মতো। বেশ, এবার তোর কথা অনেক শুনলাম, এবার তুই চা খা। এবার আমরা যাবো রাজেশ আর মাতনের কাছে। মাতনের গল্পটা আমি কিছুটা হলেও জানি, কারণ মাতন প্রথম মনে হয় নাটক করে আমার সাথে। হ্যাঁ। বেশ, তারপরে মাতন চর্যাপদের সাথে অন্য দলের ডিফারেন্স কি? তুই তো অন্য দলও দেখেছিস, ডিফারেন্সটা কোথায়? দেখো, দেখেছি বলতে আমি প্রথম তোমার সাথে, তুমি তোমার হুম। শিক্ষার হুম। তে আমি কাজ করেছি, তুমি শিখিয়েছো, কিন্তু কোথাও মানে আমি বলবো না যে কোথায় কি নেই। আমি চর্যাপদে যেটা পেয়েছি সেটা হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। শুনতে খারাপ লাগলে হয়তো অনেকে বলবে এটা বাজে, কিছু স্ট্রিক্ট কিছু নিয়ম যে তোমাকে এটার মধ্যে থাকতে হবে, তোমাকে এটার মধ্যে পড়তে হবে, এবং আমি মনে করছি সেটা দরকার। আমার জন্য সেটা মনে হয়েছে দরকার, কারণ কোথাও কি একটা যখন বাচ্চাকে তৈরি করতে হয় তাকে শাসনও করতে হয়, সেই শাসনটা আমার জন্য হয়তো দরকার ছিল সেই সময়। ভালোবাসা না এখন- থাকলে তো ভালো জিনিস বেরোবে। হ্যাঁ, এবং শাসন বলে যেখানে শাসন থাকে সেখানে ভালোবাসা থাকবে, যারা শাসন করে তারা ভালোবাসে অবশ্যই, শাসনটার মধ্যে দিয়েই ভালোবাসা। এবং একটা পরিবার, যেটা বারবার আমি বলি, চর্যাপদ আমার কাছে কোনো শুধুমাত্র দল বা থিয়েটার গ্রুপ বা ইনস্টিটিউশন নয়, আমার কাছে আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন দাদা দিদি সবাই এখানে আছে। তো সেই জন্য সেই ভালোবাসা সেই পরিবেশটা আমি চর্যাপদে পেয়েছি। রাজেশের কি বক্তব্য? রাজেশ তো মানে পেশায় শিক্ষক। হ্যাঁ, 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 তো মাস্টারমশাই। মাস্টার। আপনি কিছু দেখেননি? এখানে তাহলে সে কি দেখি? কিছু দেখেননি বুঝলাম, তো এখানে যে কি দেখি? এখানে সে কি দেখলাম, প্রথম তুমি ওকে যে প্রশ্নটা করলে, ও দুটো দলের বা হ্যাঁ। দুটো দলের সঙ্গে ডিফারেন্সটা তুই দেখেছে, কি ছিলি আগে? তো হ্যাঁ, তুই তো ছিলি, তো সরাসরি দুটো এটা। দলের সঙ্গে এই দলের সেভাবে মানে অন্তর্বর্তী ডিফারেন্স আমি দেখি। না, কথা প্রসঙ্গে রাজেশ কিন্তু ফিজিক্স দেখেছে, এটা আমি জানি। এবার আচ্ছা। তো প্রোফাইলে যায়, তাহলে ক্যামেরা তৈরি করতে হুম। প্রোফাইল। তো আমার থিয়েটার করা চর্যাপদের সঙ্গে হুম। 2016 এমনও হয় প্রথম ছিল, এমনও হয় এমনও হয়তো প্রথম কাজ করি। মানে যে গানটা আমরা শুনলাম, হ্যাঁ। সেটা যে শুনলাম। মঞ্চে উঠেছে এমন হয়তো, তার আগে তুই কাজ করছিস। হ্যাঁ, তার আগে হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশ্বাস মনে গেছিলি। না, এখানে 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 একটা ব্যাপার আছে। এখানের কনসেপ্ট হলো কি, মঞ্চে থাকলে থিয়েটার হয়, মঞ্চে বাইরে থাকলে হয় না। ওটা বাজে কথা। না, সেটা যদি কি কনসেপ্ট যার মাথায় আছে তার মাথা তাহলে তো আমরা কেউ করি না। না, আমার এমন হয়তো প্রথম কাজ করি। হ্যাঁ। এমন হয় আগে আমি করিনি, এই এমন হয় শোটার প্রথম কাজ করি এই রবীন্দ্র ভবনে, তারপরে আমি লজ্জায় কাজ করেছি মিউজিকে। হুম। হ্যাঁ, লজ্জায় ঠিক সেই 1 মাস আগে আমি আগস্ট থেকে লজ্জায় কাজ করা শুরু করেছি, আর সেপ্টেম্বরে এমন হয় করেছি ওই 2016। হ্যাঁ 2016। তো এবার ওই বছর 5 হয়েছে, আমি অন্য কোনো দলের সঙ্গে এর ডিফারেন্স দেখি। এবার এখানে কি আছে, তুমি প্রথমেই দাদাকে একটা প্রশ্ন করলে যে ওই এটা শুধুমাত্র গ্রুপ নয়, হুম। গ্রুপ এবং গ্রুপ থিয়েটার, গ্রুপ থিয়েটার। হ্যাঁ, গ্রুপ থিয়েটার। তো গ্রুপ অ্যান্ড একাডেমি লেখা আছে, আমরা এখন গ্রুপ অ্যান্ড ইনস্টিটিউট ইউজ করি। আমি কয়েকটা টার্ম একটু বলি, ইনস্টিটিউট, অর্গানাইজেশন, গ্রুপ। একটা ইনস্টিটিউট হতে পারে একটা বিশেষ উদ্দেশ্যকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা এগিয়ে নিয়ে যাবে, একটা এজেন্ডাকে হ্যাঁ, নিয়ে যাবে। এটা একজন দুজনের মাথা থেকে বেরোয়। হুম। একটা গ্রুপ হচ্ছে সম মনোভাবাপন্ন কিছু মানুষের একটা সম্মিলিত হুম। ব্যবস্থা। হুম। একটা অর্গানাইজেশন হচ্ছে এই গ্রুপটা আস্তে আস্তে অর্গানাইজেশন হতে পারে, ইনস্টিটিউটটা অর্গানাইজেশন হতে পারে। এবার আমাদের ক্ষেত্রে যেটা হয়, এটা গ্রুপ, অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট আমরা এখানে শিখছি। এবার গ্রুপটা কখন হয়, যখন প্রত্যেকে সম মনোভাবাপন্ন, প্রত্যেকের যোগ্যতা কাছাকাছি, প্রত্যেকে একসঙ্গে গ্রো করেছে, তাদের ক্ষেত্রে গ্রুপটা বলা যাবে। হুম। আমরাও গ্রুপ, যদি আমরা বাংলায় ভেঙে বলি দল, আমরা দল। এবার
ইনস্টিটিউট মানে কি, এখানে আমরা একটা সঠিক উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি। যারা তৈরি করেছেন তারা একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, এবার তারা আমাদেরকে সেই উদ্দেশ্যটা সার্থক করার জন্য কিছু দিচ্ছেন, আমরা সেখান থেকে নিচ্ছি এবং সেই উদ্দেশ্যটাতে, তাদের সেই উদ্দেশ্যটাতে আমরা একটু একটু করে দিচ্ছি, এইভাবে এগোচ্ছে। একই সঙ্গে এটা একটা সংগঠন, যেখানে সংগঠক রয়েছেন দুজন এবং সেই সংগঠন পরিচালনা করেন দুজন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইনভলভমেন্টও তো সবারই থাকে, তাহলে আমরা হ্যাঁ ইনভলভমেন্টটা রয়েছে। তো এই যে একটা প্রতিটা দল বলো, ইনস্টিটিউট বলো, অর্গানাইজেশন বলো, বা প্রতিটা ব্যক্তির একটা নির্দিষ্ট পদ্ধতি, কাজের পদ্ধতি থাকে। এখানে আমি কিছু কাজের পদ্ধতি দেখেছি। এখানে যেমন কাজটা হয়, শুধু কাজ হয়, তার সঙ্গে আমাদের একটা ফ্যামিলি আড্ডাও হয় কোনো দিন, খাওয়া দাওয়া হয় কোনো দিন, ঘোরা হয় একসঙ্গে, সবটাই হয়। তো এই যে মজাটা, মানে তুমি এটাকে শুধুমাত্র একটা ইনস্টিটিউটের মধ্যে ফেলতে পারবে না, এই সামগ্রিক মজাটা আমরা এখানে পেয়েছি, আমি পেয়েছি। এইটাই ভালো লাগার জায়গা। বেশ, ঐশীকে যতদিন আমরা চিনেছিলাম ঐশী নৃত্যশিল্পী, ঐশী কবে থেকে থিয়েটার শিল্পী হল বা থিয়েটার কর্মী? যবে থেকে আসানসোল চর্যাপদ, ছোটদের চর্যাপদ খুলবে ঠিক করেছে তবে থেকে, মানে ছোটদের চর্যাপদের 5th অগস্ট 2018 হয়, সেদিন থেকেই আমি। আচ্ছা, সুশোভন? আমার অ্যাকচুয়ালি আমার ক্লাস 7-8 একটা থিয়েটার ছিল, মানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। এটা ব্যাকগ্রাউন্ড মানে ছোট ছোট স্কিট পারফর্ম করতাম, আর কোরাস যেগুলো হতো কোরাস, হ্যাঁ মানে এডুকেশন হয় তখন। এডুকেশন স্কুল কোথায়, কোন স্কুল? আমাদের ভিনসেন্টে। আসানসোল? হ্যাঁ আসানসোলে। তো আসানসোলে মানে ছোটখাটো এডুকেশন স্কিট এগুলো তো পারফর্ম করতাম। তখন আস্তে আস্তে এই ইন্টারেস্টটা গ্রো করে কোথাও, যে আমি হয়তো কোথাও পারছি বা আমি এই দিকে যেতে চাই। তো তখন থেকে আমি ওই একটা ওয়েবসাইটে আমি করি, সার্চ করি যে কোথাও থিয়েটার গ্রুপ হয় আসানসোলে। তখন আসানসোল চর্যাপদ নামটা প্রথমেই বেরোয়। তো তখনই আমি জাস্ট মানে কিছু না চিন্তা করে 7-5 না ভেবে তখনই চলে আসি। ঠিক আছে, তখন আমি ফর্ম নিয়ে তখন দাদা বসেছিল, আমার মনে আছে রিহার্সাল চলছিল, হাবু জেঠু ছিল, হাবু জেঠু এখানে বসেছিল। তো কোন নাটকে রিহার্সাল চলছিল মনে আছে? এটা ঠিক মনে নেই। ঠিক বলতে আমার মনে হয় ঘোড়ার ছিল না, এই মানুষটা ছিল না। এই মানুষটি এটা ছিল বলে আমি বলতে পারি ছিল ঘোড়ার টিম মনে হয় না নাটকটার নাম? ঘোড়ার টিম, হ্যাঁ ঘোড়ার টিম বলতে হবে না, আমি ঘোড়ার টিমে তো অভিনয় করেছিস? তো অনেক পরে করেছে, না করেছে তো? এইবার না আরে করেছে তো? আমাদের দলে ঘোড়ার টিমই করেছেন। আচ্ছা আচ্ছা। অনুষ্কা কি ক্যামেরায় আসছে? অনুষ্কা ক্যামেরায় আসছে? এখন আছে। যাক, অনুষ্কা অনেকক্ষণ পরে আসছে। অনুষ্কার গল্প একটু শুনিনি, অনুষ্কার গল্প একটু শুনিনি। অনুষ্কা কি করে বাবা নিয়ে যে ঢুকিয়ে দিল, এরকম কোনো ব্যাপার? না, তবে আমি টিউশন করে সেটা আজকে খুব ভালো তো দিয়েছি, মজা করে কি দিয়েছি। আমিও 5ই আগস্ট 2018-তেই ম্যামের থ্রু দিয়ে এসছি। স্কুলে ম্যামের সাথে কথা হয়েছিল, আর মা ইন্টারনেটেও দেখেছিল যে এই গ্রুপটার ব্যাপারে, ওই থ্রু দিয়ে এখানে ঢুকি। বেশ, আরো দেখে এসছে। আচ্ছা, সুবীর দা লিখছে শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক শুভকামনা। আচ্ছা, রুমা চক্রবর্তী লিখছেন তারুণ্যে ভরপুর একটা দল, অলওয়েজ ফেভারিট। সম্পদ বসু লিখছেন ভালো লাগছে, এগিয়ে চলো, এক ঝাঁক চর্যাপদ। এই দেখ, বলছিলি না যে পুরনো মানুষরা ছেড়ে যায় না? পারিজাত, বললাম তো, বললাম না যে ছেড়ে যায় না কেউ। পারিজাত কিন্তু আজকে আছে। পারিজাত কিছু কমেন্ট কর। হ্যাঁ, আচ্ছা, কে? শঙ্খ চ্যাটার্জি, আচ্ছা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আমি এটাকেও দেখেছি। হ্যাঁ, আচ্ছা, অর্ণব মুখোপাধ্যায় লিখছেন ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগার জন্য আমরা সবাই আড্ডায় বসেছি, আমাদেরও ভালো লাগছে। এইটার জন্য অন্যদার ওই প্রোগ্রামটা আজকে আমাদের চলে আসতো না। যাকে তোমাদের তার জন্য ক্ষমা প্রার্থী পাবে, এখন ছেড়ে দরকার নেই। যাকে বেশ, চর্যাপদে এলো, সবাই জিতলো, চর্যাপদ শুরু করলো। চর্যাপদের প্রথম নাটক, চর্যাপদের প্রথম নাটক দেবতার গ্রাস। বেশ, দেবতার গ্রাস। হ্যাঁ, এবং দেবতার গ্রাসের পরে নাটক হলো সাথে সাথে গায়ে গায়ে লাগানো নাটক ছিল বিষ ছায়া।
হুম গায়ে নাটক ছিল বিষছায়া, এবং বিষছায়ার পরে হলো শান সকালের মা, হুম তারপরে ঘোড়ার টিম, হুম ঘোড়ার টিমের পরে হলো লজ্জা, হুম লজ্জার পরে হলো এমনও হয়, এমনও হয় পরে হলো না পাঠানো চিঠি, অন্যরকম না আগে কোথায় অন্যরকম হয়েছে? অন্যরকম হবে আগে আচ্ছা না, বেশ, ঠিক আছে। এই যাবে বলে যাচ্ছে তা এই যে 11 বছরের যে জার্নি, হুম। তাতে মনে হয় লজ্জা হলো চর্যাপদের একটা মাইলস্টোন দর্শকের চোখে। দর্শকের চোখে, এবং মনে হয় এই মানে আসানসোল বাদ দিয়ে ব্যতি রেখে বলছি, মানে পশ্চিমবঙ্গের মোটামুটি অনেক শহরেই লজ্জা অভিনয় করে। প্রায় এবার লজ্জার মেকিংটা সম্পর্কে একটু শোনো। লজ্জার মিটিং কিছুই না, ভাবনাটা কিভাবে? ভাবনাটা কিছুই না, ভাবনাটা হচ্ছে অদ্ভুত ভাবে যে আমার পরিচিত জনেরা যারা বন্ধু বান্ধব মানে মহিলা যারা ছিলেন, হুম। মেয়ে, তাদের তাদের অনেকের জীবনে অনেক রকম ঘটনা অনেক সময় জানতে পেরেছি। হুম। এইগুলো নিয়ে আমি ভাবছিলাম যে এইগুলো নিয়ে একটা কাজ কিছু যদি করা যায়, তাদের কথাগুলো যদি উঠিয়ে আনা যায়। হুম। সায়ন্তীর জীবনের কিছু ঘটনা ছিল, হুম 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 খুব বাজে কিছু অভিজ্ঞতা, সেগুলো মাথার মধ্যে ছিল। আমার ওখানকার কিছু বিশ্বভারতীর যারা বন্ধু মানে বন্ধু ছিল, তাদের জীবনে কিছু ঘটনা জানতে পেরেছি। ওয়ান পয়েন্টে আমি একদিন ট্রেনে করে যাচ্ছিলাম কলকাতায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, হ্যাঁ সেই সময়টাতে। তার আগে আমি মোটামুটি তখন লজ্জা নাম ছিল না, তখন ছিল তিতলিস বলে একটা নাটক করবো ভেবেছিলাম। তো 2008 সাল থেকে বলছিলাম, তখন নাম ছিল একটা তিতলিস। হুম। এবারে 2009-10 করে আমি একবার কলকাতায় যাচ্ছি, তো আমি ট্রেনে উঠেছি, প্রচন্ড ভিড়। ওই যারা কৃষকেরা ওই সময় না ওই ধান বোনা বা ধান কাটে সেই জন্য যায়, তো প্রচন্ড ভিড় করে যায় সেই সময়টা ট্রেনে ওঠেন তারা। তো তারা উঠেছেন, একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি তার সামনে দাঁড়িয়ে, প্রচন্ড মানে ভিড়ের মধ্যে একদম কাছাকাছি ভাবে সবাই দাঁড়িয়ে আছি, আর মেয়েটির পিছনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি কনস্ট্যান্টলি আমার হাতটা ওকে ধরছে। আমি প্রথম স্বাভাবিকভাবে খারাপ ভেবেছি, মেয়েটিকে খারাপ ভেবেছি। তো মেয়েটি হাতটা নিয়ে এখানে নিয়ে গেছে, আমি দেখছি আরেকটি হাত ওকে এরকম করে ধরে রেখেছে। মেয়েটি বোঝাতে চাইলো যে ওর থেকে বাঁচার জন্য আমাকে ইশারা করছে, এবং মেয়েটির বর ক্যাবলা ওই দিক দূরে বাদে হ্যাঁ 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 এরকম করে যাচ্ছে মেয়েটাকে। আর মেয়েটা বোঝা যাচ্ছে নতুন বিয়ে হয়েছে, হয়তো অষ্টমঙ্গলা করতে বা কিছু করতে হয়তো হারিয়ে যাচ্ছে। তো যেই মুহূর্তে ছিল লোকটাকে খাপ করে ধরেছি, ঘুষকরা স্টেশন ঢুকছে, লোকটি ঝাপ কেটে ট্রেন থেকে নেমে যায়। আমি কিছু করতে পারিনি সে, এবং মেয়েটিও ঘুষকরা স্টেশনে তখন আসে, নেমে যায়। আমার সাথে নিজের খুব অপারক মনে হয়েছিল, একটু আগে বুঝতে পারলে হয়তো কিছু করতে পারতাম। তারপর আরো বেশ কিছু ঘটনা ব্যক্তিগত জীবনের সবকিছু নিয়ে লজ্জা করতেই হতো। কারণ যখনই পেপারে দেখেছি, যখনই কোথাও শুনেছি যে মানে ধরো কখনো শুনলাম যে দাদা বোনকে রেপ করে ফেলেছে, বাবা মেয়েকে রেপ করে ফেলেছে, বা বন্ধুকে রেপ করে ফেলেছে, হ্যাঁ, তখন আমি তখন আমার যে বোন, আমার বন্ধু সার্কেলের মধ্যে যে বোন, তার দিকে আমার মনে হতো সে আমি কোথাও সন্দেহ করছি। হ্যাঁ, তো সেগুলো দেখে নিয়ে আমার মনে হয়েছে যে এটা করা দরকার। সেখান থেকে সংলাপটাও ছিল মনে হয়। হ্যাঁ, সংলাপটা ছিল, যখন আমার চোখের সামনে কোনো মেয়ে আপড়না ঠিক হ্যাঁ, তখন আমাকে অপরাধী মনে হয়। আমি দেখেছি যে কোনো মানে মহিলা কথা বলতে বলতে অন্যটা আমার সামনে ঠিক করলো। কেন করলো? কারণ তার ভিতরে একটা কোথাও রয়েছে যে একটা পুরুষ, সে ভুগছে। এই ভোগাটাকে বন্ধ করতে হবে, সেখান থেকে লজ্জাকে করা। লজ্জা বাইত বেশ, এই গানটা হোক লজ্জার কথা, লজ্জার সংলাপ শুনে গেছে একটু লজ্জার কথা উঠবে। আমার একটা জায়গায় ওই জায়গাটা কথা হচ্ছে, ওই জায়গাটা ওই যে আমি বলছি যেখানে হচ্ছে ওই যে ওই জায়গাটা স্ক্রিপ্ট দেখতে হবে। না ওই যেখানে ভদ্রলোক আমি একটু বলে দিই, ঈশিতা গুহ লিখছে, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। প্রফুল সেনগুপ্ত ওয়াচিং। পারিজাত লিখছে, আমিও সেই 5th আগস্ট থেকেই আছি। বুঝলি, আমাদের একটু লজ্জা সংলাপটা শুনি। সংলাপে আমাদের শান্তি শিবনী আমার লজ্জা। এখানে ভদ্রলোক অনেকেই বসে আছে, তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ভদ্রতার মুখোশ পরে ভালো সাজছেন, সামাজিক সাজছেন। শুনুন আমার এই কথাগুলো তাদের জন্য। আপনারা ভুলেও আপনাদের ভদ্রতার সভ্যতার মুখোশগুলো খুলে ফেলবেন না।
আপনার আসল রূপটা যদি আমাদের সামনে বেরিয়ে এলো, আমরা কিন্তু অছড়ে কামড়ে ঘা করে দেব। তাই সাবধান, খুব সাবধান। মা কালী হয়ে উঠতে আমাদের আর সময় লাগবে না, আমাদের কোনো খড়গ লাগবে না। এই হাত হয়ে উঠবে আমাদের খড়গ, আর আপনাদের সম্মানের মুন্ড মালা আমরা গলায় ঝুলিয়ে ঘুরবো না, ছুঁড়ে ফেলে দেবো ওই রাস্তা করে। কুকুরে, বেড়ালে, ইঁদুরে, শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর ওই যে চিলে ছো মেরে নিয়ে যাবে আপনার ইজ্জত, সাথে যাবে আপনার পরিবারের সম্মান। তার জন্য দায়ী হবেন আপনি, আপনারা। আমি কোনো কামদুনি, আমি কোনো ডালখুনি, ইলামবাজার, পার্ক স্ট্রিটের ভিকটিম বলে পরিচিত হব না। I am not the victim of Park Street. I'm the survivor of the brutal, heinous crime that was done to me. And today I stand fighting for justice. My name is Suzette Jordan. আমি তাপসী মালিক, আমি জ্যোতি সিং, আমি জিডি বিড়লা স্কুলে সেই ছোট্ট নাম না জানা মেয়েটা, আমি থামিও মনোরমা, আমি সায়ন্তী চ্যাটার্জি। पहले पोशाक पहनाते हो, फिर उसे ही खोलने के लिए इतनी साजिश। छोटी सी उम्र से जिसको ढक के रखो, संभाल के रखो सिखाया जाता, उसे ही खोलने के लिए इतनी साजिश। उसे ही देखना है सबको। हाँ, मेरे देश, तू एक औरत और तेरे ही घर में इतने अंधेरे, नंगा करके छोड़ा है सबको। हर 15 मिनट पे रेप अखबारों में छपते हैं, पढ़ते हैं, फिर भूल जाते हैं हम सब। पुलिस प्रशासन क्या करेगी ये सब? सिर्फ फाइलों पे फाइल जमा होती है बस। चलती बस से रेप करके फेंक दिया जाता है, चलती बस से रेप करके फेंक दिया जाता है। इसके लिए जिम्मेदार कौन? इसके लिए जिम्मेदार कौन? पुलिस, प्रशासन या हम? सिर्फ हम। যারা রেপ করে তাদের কোনো ভাষা হয় না, যারা রেপ করে তাদের কোনো ভাষা হয় না, ফিক্সড কাজ হয় না, কোনো সম্পর্ক হয় না। পুলিশ, নেতা, ভেন্ডিওয়ালা, ছাত্র, শিক্ষক, মিলিটারি, যে কেউ ধর্ষণ করতে পারে, যে কেউ, কোনো সম্পর্ক হয় না। মামা, কাকা, জ্যাঠা, দাদা, ভাই, বন্ধু, যে কেউ ধর্ষণ করতে পারে। কোনো পলিটিক্যাল এজেন্ডা হয় না, কোনো পলিটিক্যাল সম্পর্ক হয় না, কোনো রাজনীতি হয় না। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরজেডি, যে কেউ ধর্ষণ করতে পারে। যে কোনো রাজনৈতিক দলের পতাকার তলায় কাপটি মেরে এরা লুকিয়ে থাকে। মোমবাতি জ্বালিয়ে কোনো লাভ নেই। ও জ্বালালে লাভ হয় মোমবাতি কোম্পানি, আর যারা মোমবাতি বেচে তাদের। আগুন জ্বালাতে হলে জ্বালানো সবার আগে নিজের মনে। আচ্ছা, আমরা কখনো ভাবি না, তাই না, যে আমাদের বাড়ির মেয়েদের সাথে এমন কাণ্ড করতে পারে, ভাবি অন্য মেয়েদের সাথে সবসময় ধর্ষণ হবে, তাই না? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই কবিতাটা মনে পড়ে? ওটা যদি একটু অন্যরকম, যদি এই পরিপ্রেক্ষিতে বললাম, তাহলে এইভাবে দাঁড়ায় যে প্রথমে সে আমার শহরে এলো, মারলো অনেক লোককে, আমি চুপ করে রইলাম। তারপরে সে আমার পাড়ায় এলো, মারলো আমার পরিচিত জনদের, আমি চোখ বন্ধ করে রইলাম। তারপরে সে আমার পাশের গলিতে এলো, মারলো একে একে আমার সমস্ত প্রতিবেশীদের, আমি চোখ বন্ধ করে, কান বন্ধ করে রইলাম। তারপরে যখন সে আমার বাড়িতে খটখট করলো আমাকে মারার জন্য, আমি চিৎকার করলাম, বাঁচাও! তখন না, বিশ্বাস করুন, আমাকে বাঁচানোর মতো আর কেউ বেঁচে নেই। হ্যাঁ, বেশ, লজ্জার সংলাপ শুনলাম। এবার লজ্জার কাছে আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ, লজ্জা কাটাবো। বারবার লজ্জা খেয়ে তো লাভ নেই। আমি লজ্জা কাটাতেই চাই। মানে লজ্জা হয়েছে বলে অন্য নাটকগুলো আরো ভালো হয়েছে, সেগুলো আর মানে ও লজ্জা নেই প্রচন্ড, আমার নিজেরই অভিমান। লজ্জা বাদ দাও। আমরা খুব সাম্প্রতিক গতিতে দেখলাম চর্যাপদ, লজ্জার মতো একটা প্রোডাকশনের পর, রাজকাহিনীর মতো একটা প্রোডাকশনের পর, গণাডিমের মতো একটা প্রোডাকশনের পর, যেখানে প্রচুর কাস্টিং, চর্যাপদ ব্যাক করলো মনোরম। ঠিক করবে না কেন? এই যে এদের জন্য ব্যাক করা। আমি ক্লাসে একদিন রবীন্দ্রনাথের কবিতা, মানে কবিতার মতো না বলে কবিতা মানে বুঝে বলাটা কিভাবে হতে পারে, সেটা একদিন ডেমনস্ট্রেট করছিলাম। বলতে বলতে দেবতার কাছে এসেছি, এবং দেবতার কাছে হওয়ার পরে, দাদা এটা করো, দাদা এটা করো। প্রিয়াঙ্কা দিয়ে দেখছি বসে আমার ওখানে কাঁদছে, সোমনাথদা কাঁদছে। হ্যাঁ, আমার রসনাশ করতে হয়েছে, ক্যাথাসিস হয়েছে। কিন্তু এই ক্যাথাসিসে আমার যে ক্যাথায় আগুন লাগাবে সেটা কি করে বুঝবো? আমি দেখলাম সবাই আমি বললাম যে 2012-তে যখন চর্যাপদ শুরু হয়েছে তখনকার প্রোডাকশন এটা, আমি 2021-এ ফিরিয়ে আনবো সেটাকে, আমি এত বছর পিছিয়ে যাবো? তখন রাজেশ একটা কথা বললো, মাতন একটা কথা বললো যে তুমি মনে করো না তুমি 2021-এই করছো প্রোডাকশনটা।
তখন আমাকে ইন্সপায়ার করলো ব্যাপারটা। আমি একদম, তুমি দেখেছো হুম। এবং ওই প্রোডাকশনে তুমি কাজ করেছিলে হুম। এবং ভেঙে চুরে একাকার করে নতুন ভাবে আবার উপস্থাপনা করা 2021-এর জন্য। একটা প্রশ্ন থাকবে, চর্যাপদ আসানসোলের যে সমস্ত মানুষরা যে স্বস্বক্ষেত্রে যারা কৃতি, যেমন এই দেবতার গ্রাসে, হুম, 2021-এর দেবতার গ্রাসে হুম, যে সঙ্গীতের যে ব্যাপারটা আবহ, হুম, এখানে উৎপন্ন ছিল। বলেছো। প্রথমটাতে কিন্তু ছিলেন না, প্রথমটা আমরা না। যা পেরেছি আচ্ছা। সাবধান যা হয়েছিল। যখন ঘোড়ার টিম হচ্ছে চর্যাপদ আমাদের না, তোমরা না মাঝের দিকে ছিলে, প্রথমটা এরকম হয়েছিল তখন একদম একা আমি আর শান্তি। হ্যাঁ, আমরা মাঝখানেটাতে। হ্যাঁ, যাকে এরপরে যখন ঘোড়া টিম হচ্ছে তখন নাটকের স্বার্থে হুম, আমাকে ডাকলি সুমিতা এখন। হুম, যখন এমন হয় প্রোডাকশন হচ্ছে সর্বদা করতে হবে। প্রশ্নটা হলো এখানে এই যে আদান প্রদান, হুম, হুম। একটা দলে একজন অন্য একটা দলে যাচ্ছে, এই উত্তরটা কিন্তু আমি পিছনে দেখতে হুম, হুম, হুম। ঠিক আছে। এই আমার দিকে তাকাচ্ছি। ভালো সরে তাহলে প্রশ্নটা হলো যে এই যে আদান প্রদানটা পিছনে, এটা কতটা যুক্তিযুক্ত, এটা কতটা হওয়া উচিত? দেখো আমাদের যে স্ট্রিমটায় আছি সেইটা আদান প্রদান না হলে তো এগিয়ে যাওয়াটা মুশকিল, হুম, তাই না? 100%। এবং যেটা থিয়েটারকে বলা হয় লিভিং আর্ট, হুম, নিত্য প্রয়োজনেই চেঞ্জ হতে থাকে। হুম, সেখানে ওই কোনো ক্যারেক্টারের প্রয়োজনীয়তায় যদি কারোকে আমার মনে হয়, বা আমার না, অবশ্যই ডিরেক্টর Director। মনে হয় যে আমার এই চরিত্রটা যেন অমুককে খুব স্যুট করছে, অমুকের জন্য খুব ভালো, তাহলে সেখানে সেটার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সেটা কাজের জন্য, কাজের স্বার্থে, তার মধ্যে আর কিছু আসার কথা তো নয়। আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট। বলি? এটা তো বলতেই হবে। হ্যাঁ, বলতে হবে। এই কারণে বলতে হবে যে না, আমি প্রথমেই প্রেফার করি দলের ছেলেমেয়েদের করতে, হুম। একদম না। তাদের বঞ্চিত করে আমি কোনো কিছু করতে চাই না। কিন্তু যখন আমি ঘোড়ার ডিম করলাম তখন আমার দরকার ছিল, আমি এখন একটু মোটাসোটা হয়েছি কিন্তু তখন আর একটু রোগা ছিলাম। তুমি বরাবরই আমার থেকে, মানে এখন মোটা থাকলেও বলো, তুমি আমার থেকে আর একটু মোটা। হুম। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার দরকার ছিল, আমি যদি রাজা করলাম তাহলে আমার থেকে লড়াইহারি ব্যাপারটা যেন আসে, যে আমার থেকে একটু হেভি হবে, মোটা বললাম না। তো সেটা হবে। না, আসানসোলে যতজন নাট্যকর্মী তার মধ্যে আমি মোটা, এটা প্রমাণ করতে চাই না। হ্যাঁ, মানে যারা একটু প্রমিনেন্ট নাট্যকর্মী তাদের মধ্যে অবশ্যই তুমি। ভবিষ্যতে ভীম দুর্যোধন যেন অন্য কোনো ক্যারেক্টার পাওয়ার কোনো হবে না, তুমি দোমানি বাজে নাট্যশালা নাটক করলে পরে ভীমটা পাবে না, না, ওটা পাবো। ওখানে পাবে না, ওখানে সুষমান পেতে পাবে। ঐতিহাসিক চরিত্রগুলো পাওয়া যাবে। হ্যাঁ, নিয়ে এবার যেটা ব্যাপার হলো, আমার মনে হলো যে যেই চরিত্রটা, যেটা ও বললো, যে আমি যখন লিখছি তখন আমার মনে হয়েছে যে এইটা হাবুদা জন্য ঠিক যেমন আছে, বা এইটা অনন্তটাও আমরাতে হাবুদাকে আমরা আবার হাবুদা আমাদের করেছেন এসে কাজ, ওই একটা scene ওই একটা সিন, ওই চরিত্রটা পার্টিকুলার ওই জায়গাটুকু। পার্টিকুলারলি ওই জায়গাটাটুকুই করেছেন। এবার সেইখানে কি সেটা হাবুদাকেই যায়, বা মনে হয় হাবুদাই ওখানে মানে ভীষণ মানে অমলতা তো আমরা তো ম্যাজিক রিয়ালিজমের গল্প একটা, হ্যাঁ। মানে হয় বাস্তব এটাই হয়, কিন্তু এইরকম ভাবে হয় না। হুম। ম্যাজিক রিয়ালিজম, তো ম্যাজিক রিয়ালিজমের ক্ষেত্রে আমি ওখানটা কোথাও ব্রেক করে, মানে আমরা তো পারতামই ওখানে যে ওখানে একটা ইয়াং ছেলে কি বয়স্ক করে বসিয়ে দিতে, লোকে ওটাই বিশ্বাস করতো। কিন্তু আমার মনে হচ্ছে ওখানটা ব্রেক করে ওখানে একটা বয়স্ক ক্যারেক্টার কি বসে, মানে হাবুদার বা ওই ওই এজটা, ওই এজটাকে আমার দরকার ছিল। শুধু আমার দলে তো সেটা নেই, আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে আমার কথা করা হয় না, হয় বুড়ো হবো, কিন্তু অত বুড়ো হবো না তো আমি। প্রশ্ন যাবে মাতনের কাছে। অমলততা, লজ্জা, ঘোড়াটি, তিনটে প্রোডাকশনেই তুই ছিলি। তিনটে প্রোডাকশন কিন্তু তিনটে আলাদা আলাদা ফ্লেভার। কোনটা করে সব থেকে বেশি মজা পেলি? সত্যি বলবো, তিনটের মধ্যে একটা নেই। তিনটের মধ্যে একটাও না। তাহলে? আমি সব থেকে বেশি মজা পেয়েছি এমন হয় করে। আচ্ছা। তার অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে আমি চর্যাপদের প্রথম প্রসেনিয়াম থিয়েটার বলবো, কারণ ইন্টিমেট আমি অন্যরকম দেখেছিলাম, মাইন্স বোর্ডে হয়েছিল। প্রসেনিয়াম ভাবে থিয়েটার দেখেছিলাম আমি, এমনও হয় হুম। প্রথম। এবং উড়ানের অনুষ্ঠান এটা। উড়ানের বলছিলি না? হ্যাঁ 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 উড়ানের। হ্যাঁ, দেখেছিলাম। এবং তারপরে আমি বেশ কিছু সময় মাঝখানে আমি থিয়েটার থেকে একদম বিচ্ছন্ন ছিলাম, একদম আলাদা ছিলাম, কোনো থিয়েটার কিছু করছিলাম না। হঠাৎ করে আবার একদিন আমি দাদার সাথে যোগাযোগ হয়, দাদার সাথে কথা হয়। দাদা বলে যে ঠিক আছে তাহলে তুমি এসো। তো এই কথাটা আমি বারবার বলি, দাদা আমাকে 30 মিনিটে আসতে বলেছিল, আমি 20 মিনিটের মাথায় এসেছিলাম। আর আমি এতটাই সে একবার ওদিকে 30 মিনিট বললে সেকেন্ড হ্যান্ডেড হয়ে গেল। না, আবার চেষ্টা করছি
তারপরে আমি বলে মানে আমাকে দাদা বলেছিল যে এখন কিন্তু তোমার থিয়েটার তুমি ভাবো না তুমি মঞ্চে উঠবে, তোমাকে ফোনে বসিয়ে দেবো, তুমি কিন্তু ওখানে থাকবে। আমি থেকেও ছিলাম কিছুদিন। তারপরে দাদা আমাকে বলেছিল যে এদিকে একদিন যে আমাকে একটা বলে এটা বলতো, বলে ঠিক আছে আমাকে দেখালো এরকম 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 করতে হবে, ঠিক আছে। সেটা ছিল এমন হয়, তাহলে আমি এমন হয় দেখেছি এবং এমন হয় করেছি প্রথম। এটা হচ্ছে একটা বিশেষ কারণ। আর একটা কারণ হচ্ছে যে দেখো মেয়েদের কথা, মেয়েদের সমস্যার কথা আমরা সবাই জানি, এক কান্দি ঢুকে এক কান্দি বের করে দিই, এটা স্বাভাবিক হয়ে গেছে আমাদের জীবনের, ওই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছির মতো হয়ে গেছে। কিন্তু ছেলেদের কথা সেটাও খুব দরকার। মানে আমি নারীবাদী মানে আমি পুরুষ বিদ্বেষী সেটা যেন না হয়, সেটাও আমার কাছে খুব একটা প্রভাব ফেলেছে এই নাটকটাতে করার জন্য। এবং আরেকটা আরেকটা যে বিষয় আমার আরো ভালো লেগেছে সেটা হচ্ছে যে এমনও হয় যেন একটা স্বপ্ন, একটা স্বপ্ন। মানে আমি দাদাকে বলি যে আমি ছোটবেলায় কার্টুন দেখতাম, ওখানে একটা নিনজা একটা কার্টুন হতো, আমি দাদাকে বলি লজ্জা হচ্ছে নিনজা স্টার একদম ঠাক ঠাক করে মারবে, আর এমন হয় হচ্ছে একদম বলে না মিছরি চাকু সুন্দর করে কেটে দিয়ে বেরিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না কখন তোমার কেটে দিয়ে বেরিয়ে গেল। আমার এমন হয় সাজানো, ওর আলো, শব্দ, সবকিছু আমার কাছে খুব মানে এখন আমি খুব এক্সাইটেড থাকি। আমি এমন হয় দাদাকে বারবার বলি দাদা কিছু হলো, দাদা যদি বলে যে এখানে নাটক করবো, আচ্ছা দাদা এমন হয় না করবো, এমন হয় তো এমন হয়তো আমার কাছে সব থেকে ভালো প্রিয় এবং আমি ওটাতে সব থেকে বেশি মজা পেয়েছি কাজ করে। অনেকেই লিখছেন আজকে বারবার মনে হচ্ছে নেট দুর্বল আছে, বারবার কেটে যাচ্ছে। আহিলি চর্যাপদ পরিবার খুব ভালো লাগছে, কিন্তু সবথেকে খুদে সদস্যটি কোথায়? করোনা এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই এই মুহূর্তে, তাই ওকে নিয়ে আমরা কিছু মাথা ঘামাচ্ছি না, পরে দেখা যাবে। আচ্ছা রাজেশের কাছে যাবো। রাজেশের প্রথম নাটক চর্যাপদে কোনটা, মানে মঞ্চে অভিনয়? অভিনয় যদি বলো তাহলে সেটা হচ্ছে এমন হয়, মানে মাতনের সাথে এমন হয় তো কি না, নাও কি না কোনো ও যেটা করেছে সেটা আমি দেখেছি। আচ্ছা না, তোর কি কোনো নস্টালজিক ব্যাপার আছে এমন হয় কোন মাতনের মতো কি করতে জানতে চাই? না, ও যদি এখন 80 বছর বয়সে হতো তখনও আমার এমন হয় মনে হয় করবে। ও বলবে না না এই 5 বছর থিয়েটার করার নস্টালজি আর কি। না, ও তো যখন 80 বছর বয়স হবে, থিয়েটার করা তো 80 বছর যখন বয়স হবে তখনও বলবে ভালো বলেছিস। যে এখন বলছি না আমি 80 বছর পর যখন ঠাকুর হয়ে যাবে তখন বলবে আমি নাটক করলে এমন হয়ে যাবে, ও বক্তব্য তাই বলবে। সেটা তোর এরকম কোনো ব্যাপার আছে না। যে তুই নতুন কিছু করতে চাইছিস? হ্যাঁ বেশ। এটা সুশোভনের প্রথম থিয়েটার কি? আমার তো লজ্জা ছিল, মানে বাঁকুড়া আমি লজ্জা ছিল মানে বুঝলাম মানে লজ্জা আমি প্রথম কোরাসে ছিলাম। আচ্ছা, মানে লজ্জা প্রথম। হ্যাঁ। আর তারপরে তোমার এমনও হয়। তোরও এমন হয়? হ্যাঁ। সবাইকে এমন হয় তার লটকে আছে? তা আমার মানে আমাকে যদি প্রিয় বলো আমার বিশ্বাস খুব ভালো লাগে। মজা কি জানিস, চর্যাপদে আমার প্রথম থিয়েটার কিন্তু এমন হয়। এটা কেমন হলো বলো তো? ওই যে না ওই যে এমনই হয়। না ব্যাপারটা হচ্ছে ওই মিরাক্কেলে দেখাচ্ছিল যেই গেস্টই আসুক না কেন তার প্রথম কাজ রজদাবু দত্তের সঙ্গে। মানে ও এত কাজ করেছেন ভদ্রলোক, যেই আসুক প্রথম কাজ রজদাবু দত্তের সঙ্গে। আমার প্রথম কাজ কিন্তু এমন এমন হয়। হয় ঠিক আছে, ঐশীর এমন হয়? না আমার এমন হয় না, আমার অমততাও আমরা অনুষ্কারও তাই মনে হয়। অমততা আমরা বুঝতে পেরেছিস? এখনো কাজ। হ্যাঁ, অন্যরকম। অন্যরকম। হ্যাঁ, এইবারে। হ্যাঁ। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্নে যাই। অন্য প্রশ্ন ইন দ্য সেন্স দ্যাট আগে যে থিয়েটারের ধারা ছিল, হুম, এখন থিয়েটার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তন। এবং আসানসোলে চর্যাপদ একটু অন্য ধারার অভিনয় করে, অন্য ধারাভাবে আলোভাবে, নাটকভাবে, সেটভাবে, অন্য ধারাভাবে, যেমন প্রোডাক্টের বা রাজকাহিনী দেখলাম, বাদল সরকারের ভুল রাস্তার একটা এক্সটেনশন বলা যায়। ঠিক আছে, এবার এই যে অন্য ধারায় কাজ করবো, এইটা করতে গিয়ে যারা পুরনো ধারায় কাজ করছেন তাদের কাছ থেকে কোনো অবলিগেশনস, কোনো বাধা? আমি শুধু আসানসোল লিখে বলবো নাকি বলছো মানে আমি না, আমরা আসানসোলটাই শুনি, আসানসোলটাই শুনি। না, বাধা মানে সে দেখো মানে আমি কোনো বাধাকে খুব বাধা হিসেবে দেখি না, আমার থিয়েটার করলে দেখবো কেন? হ্যাঁ, সুতরাং কোনটা বাধা আমি জানি না, কিন্তু এইটা হয়েছে যে
যে লজ্জা যখন হয়েছে, লজ্জা নিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে আমি শুনেছি যে কেউ কেউ হয়তো বলেছেন যে এটি একটা অশ্লীল নাটক, এক দুজন এটা বলেছে, শান্তির সামনেই বলেছে এরকম হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, শান্তি একটি সবাই গেছে সেখানে, আমি ছিলাম। হ্যাঁ এটা ঘটনা ঘটেছে। তারপরে এরকম বলা হয়েছে যে ডকুমেন্টারি থিয়েটার হয়েছে। হ্যাঁ, তো তিনি হয়তো জানেন না যে ডকুমেন্টারি থিয়েটার 100 বছর আগে, 110 বছর আগে হয়ে গেছে এখন। পিসকাটেল বলে একজন জার্মানিতে শুরু করেছিলেন। যদি আমার ডকুমেন্টারি থিয়েটারের সঙ্গে তার ডকুমেন্টারি থিয়েটারের কোনো মানে মিল নেই, বাট এটা ডকুমেন্টারি থিয়েটার। আবার আটকেছে চলছে কি? আচ্ছা, তো ডকুমেন্টারি থিয়েটার সেটা থামবো। আচ্ছা, তো এবার যেটা ব্যাপার যে ডকুমেন্টারি থিয়েটার নিয়েও কথা উঠেছিল, ঠিক আছে। অনেক সময় মানে কি হয় যে, না, তবে এটা দেখেছি, আমি বলি, আমি কারো আলাদা করে নাম উল্লেখ করছি না, কিন্তু আমি বলছি যে এরকম অনেক সিনিয়ররা রয়েছেন যারা নাটক দেখার পরে এসে বলেছেন যে, বা তারা স্বীকার করেন যে চর্যাপদ যে কাজটা করে সেটা তো তারা করতে পারবেন না, মানে কারণ তাদের সেই চর্চাটা নেই, তারা তাদের মতো করে কাজ করে। কিন্তু আমরা চেষ্টা করি একদমই অন্যরকম কাজ করার, প্রত্যেকটা নাটকে অন্যরকম ভাবে কাজ করা, এবং তাতে কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি অত ভাবি না। আমার ওই তবে সমাজের আমি ধারটাকে একটু তুলে বলি দেওয়া যে দরকার। যে বলছে বলে আমি একটু ইন্টারাপ্ট করি, মাঝে মাঝে না ওই কিছু কথা কানে আসে, কিছু কমেন্টস নাম করেই কেউ হয়তো করেন কমেন্টস গুলো, সত্যি কথা বলতে বেশ মজাও পাই, আমি মজা করি, আমি বেশ এনজয় করি, সত্যি বলতে বেশ মনে হয় আবার করি আর শোনা। ধরো ওইটা ধরো ওই যে ও বললো একটা সভায় তুমি ছিলে, মানে অদ্ভুত ভাবে আমার পাশে বসে আছেন তিনি ওখানে বসে বসে আমারই নিন্দে করছেন। না, এবং তুই জানেন শান্তি আছে ওখানে। হ্যাঁ, তিনি বোঝেন যে আমি সেই ধরো রাজেশকে বললে এই ধরনের কথা, রাজেশ জানিস তো এই ধরনের কথা হয়েছে, আরে কাজ কর মানে না, সেখানে ঘামাচি যেমন করে মানে না কেট করে, সেরকম করে আমরা ঘামাচি মজাই পাই। আমরা ঘামাচি মারার কত করে ওই ব্যাপারগুলোকে ইগনোর করে দিই। কল্পতরুদা লিখছেন অনেক শুভেচ্ছা। সবিরদা লিখছেন আমার ঘোড়ার টিপ এবং অবদ্ধতাও আমরা তোদের সাথে কাজ সারা জীবন মনে থাকবে। মিনা লাগে লিখছেন ভালো লাগছে। সন্তু, আমাদের সন্তু লিখছে লজ্জা থেকে দলের সঙ্গে সম্পর্ক যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। একদম সন্তুদা, সন্তুর কাজকে আমরা বরাবরই চ্যালেঞ্জ করে দিই, কঠিন করে দিই না? সন্তুদা আমি এটা তো মাথায় থাকি যে সন্তু কিভাবে পেছে ফেলা যায়। না, বিশ্বাস করো, আমাদের যে নতুন নাটকটা আমি লিখছি, সেই নাটকটা লিখছি আমি সেদিনকে রিহার্সাল বললাম, এইবারে সন্তুদার সাথে আবার ঠান্ডা লাগবে, এটা আমি বলেছি। কারণ কি বলতো, সন্তুদাও একটা খোঁজার চেষ্টা করে। অবশ্যই একজন শিল্পী যদি খোঁজা শেষ করে ফেলে তাহলে তার টেবিল চাপড়ে ঝগড়া, সন্তুদাও যে এই সিনটা আমি এইভাবে করতে পারবো না, পারবো না, আমি তো করতে হবে। হ্যাঁ, এই নিয়ে ঝগড়া ঝাঁটি করে এই যে এমন হয় বৃষ্টি, তাহলে কম এক্সপেরিমেন্ট হয়েছে, লজ্জার শ্যাডো থেকে শুরু করে লজ্জার কোন দৃশ্যটা আলোয় হবে, কোনটা সিলিউটে হবে, এই সব কিছু সিলিউট কত শুনে সন্তুদা রাগ করবে, বলে না সিলিউট বলবে না। তো কি একটা বলেছিল মনে নেই কি বলতে বলেছিল। তো আলটিমেটলি সন্তুদার সাথে কাজ করে আমি খুব আরাম পাই। ঝগড়া করে আরাম পাই না, সন্তুদার সাথে ঝগড়া করে না, সন্তুদার মনে হয় ঝাঁকিয়ে দিই। না, সন্তুদাও চায় কঠিন হোক, আমার মনে হয় বিশ্বাস। হাবুদার সাথে কাজের অভিজ্ঞতাও আমাদের মনে থাকবে। হাবুদার সাথে কাজের অভিজ্ঞতা মনে থাকবে, কারণ হাবুদা যেভাবে সে সময় মনে আছে যে বর্ধমানে হাবুদার বাড়িতে, মানে মেয়ের বাড়িতে অসুস্থ, হাবুদা রিহার্সাল দেবে বলে, এটা তোরা শুনে রাখ, হাবুদা শুধুমাত্র রিহার্সাল দেবে বলে হাবুদা ওখান থেকে এখানে এসছেন, শুধু রিহার্সাল দিচ্ছেন, আমার চলে গেছেন, এসে ভোর 4টে পর্যন্ত রিহার্সাল দিয়ে বাড়ি যায়নি কিন্তু এইভাবে অমন্ততার সময়, এবং এইভাবে অবশ্যই আমরা মানে সবাই মিলে সহযোগিতা করেছি, আর ওগুলো মজা, ওগুলো স্মৃতি। তার জন্য এরকম হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা করতে গিয়ে হাবুদাসী ওইরকম পায়ের কষ্ট নিয়ে কোথায় হেঁটে গেছেন, এগুলো শেখার তোমার সাথে হাবুদার সাথে কাজ করার অনেক কিছু শিখেছি, শেয়ার করার জায়গা না, আমরাও শিখেছি, অবশ্যই আমরাও শিখেছি। দেখি আদান প্রদান তো চলবে। আপনারা যেমন আরেকটা খুব দামি কথা লিখেছেন যে স্পেস ব্যবহার করে না পাঠানো চিঠি ও পরবর্তীতে আমসত্ত্ব, দুটো নাটক খুব ভালো লেগেছে। হ্যাঁ, স্পেসের ব্যাপারটা মজা হচ্ছে যে আমরা যখন ওই নো কার্টেন জার্নিতে কাজটা করলাম, তো আমরা দেখছিলাম আমার কিছু জিনিস আমাকে খুব কষ্ট দেয়, মানে এটা কেন এরকম ভাবছে না, কারণ আমি কি তাকে করতে পারি না, তারা একদম পরিচালক হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, মানে মাস্টারি করা আমার একদমই হাতে নেই, হ্যাঁ, দলে মাস্টারি করি। তো এইবারে সেখানে আমি দেখলাম এত বড় বাগানটা রয়েছে, বাগানটা কেন ব্যবহৃত হচ্ছে। তো আমি দেখলাম যে আমি পুরো বাগানটাই যদি আমার মঞ্চ হয় তাহলে কি হয়, আমার যদি কুয়োটা ব্যবহার হয়,
আমার যদি রাস্তাটা ব্যবহার হয়, আমার যদি গাছের আওয়াজটা দিয়ে যদি বৃষ্টির আওয়াজ করা যায়, পুরোটা অর্গানিক একটা ব্যাপার, একটা প্রকৃতি গন্ধ, সেইভাবে ব্যাপারটা করা হলো। এবং আমি দেখলাম যে নাটকটা আমার এমনও নয়, এটা কি না পাঠানো ছিল অত ভালো শো, মানে প্রত্যেকটা এমন না পাঠানো যত জায়গায় হয়েছে সব জায়গাতেই ভালো হয়েছে, কিন্তু ওই শোটা না মানে মনের মধ্যে লেফটে থাকে না, লেফটে রয়েছে, স্যাটিসফ্যাকশন, মাথা সন্দেশের মতো লেফটে রয়েছে। স্যাটিসফ্যাকশন ছিল। চর্যাপদের ভবিষ্যৎ কি ভাবছে আসানসোলের থিয়েটার সম্পর্কে? আসলে থিয়েটার নিয়ে কি ভাবছি, মানে আমাদের দিক থেকে নাকি না, অন্যভাবে? সামগ্রিকভাবে কি দেখছিস? ভালো এখন তো মানে বলে যে সবাই থিয়েটারে কেউ ইন্টারেস্টেড নয়, সবাই ওই সেটা তো থিয়েটারের মানুষদের জন্য। আমরা পশ্চিমবঙ্গে যে থিয়েটারের কনসেপ্ট চলছে, থিয়েটারে যদি কোনো মানুষ ইন্টারেস্ট আমরা সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না। এটা থেকে ওভারকাম করার রাস্তা হচ্ছে এইটাই যে আজকে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখছি 20-25 মিনিট করে একটি ছোট ছোট ছবি, এবং তা দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা যদি এখনো পড়ি, এবং সিনেমার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, গানের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, নাচের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, সাহিত্যের ভাষা, কবিতার ভাষা সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু থিয়েটার পুরো আছে এখন 70 দশক। এইটা হলে নতুন প্রজন্মকে আনা যাবে না, নতুন প্রজন্ম দেখতেও আসবে না, নতুন প্রজন্ম করতেও আসবে না। না আমি থিয়েটারের ঘরানাতে যদি পরিবর্তন না করা, মানে থিয়েটারের বাস্তবতা বলেছি, থিয়েটারের আর এক নাম আবিষ্কার, এই ঘটনাটা। এবং থিয়েটারের মতো বড় গবেষণাগার আমার পৃথিবীতে কিছু আছে, মানুষকে নিয়ে, জ্যান্ত মানুষকে নিয়ে এত বড় গবেষণাগার পৃথিবীতে আর কিচ্ছু নেই শিল্প মাধ্যমে। সেই গবেষণাগারটাকে আমরা যদি তালা রেখে লাগিয়ে বসে থাকি তাহলে মুশকিল। আমাদেরকে এই মানুষগুলোকে নিয়ে গবেষণা চিরকাল চালিয়ে যেতে হবে। দ্বার বন্ধ করে মোরা ঘুমটারে ঢুকি, হ্যাঁ, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। হ্যাঁ, এই সত্যটা থিয়েটারে ঢুকছে না, পুরোটাই মেকি হচ্ছে। থিয়েটারে যে বিপ্লবের কথা বলা হচ্ছে সেটাও মেকি, অনেক কিছু, অনেক বলতে গেলে অনেক কথা বলতে না গেলে। সেদিন এআরটি ওদের বিক্রমদের আলোচনায় দেখলাম, খুব ভালো হয়েছে ওরা আলোচনা। একটা কথা বললো খুব ভালো। যে স্কুল লেভেলে থিয়েটার, হ্যাঁ মানে এটা খুব ইম্পর্টেন্ট। আমি রিসেন্ট অভিজ্ঞতা বলি যে কিছু প্রাইভেট স্কুল এখন এই ধরনের কিছু অর্গানাইজ করছে, থিয়েটার কম্পিটিশন বা এই ধরনের এই যত কাজ আমরা বাচ্চাদের নিয়ে কাজ যদি আমরা না শুরু করে, আমরা কাজ না হলো, তাহলে তো এই যে তুমি বলছো ইন্টারেস্ট, আমি যদি স্কুল লেভেলের বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট না ঢোকালাম, ওরা কলেজ লেভেলে এসে কেন ইন্টারেস্ট পাবে? এই উদ্যোগ থেকে কিন্তু ছোটদের চর্চা যে ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য। আমার কালকেই কথা হচ্ছিল পার্থদার সাথে, বলে নাকি আমাদের দলে আরো কয়েকজন পার্থদার সমাধি অফ ক্যামেরা আছে, এখানে জায়গা নেই বলে, তাই জন্য। তো পার্থদার সাথে কালকে এটাই কথা হচ্ছিল আমার, যে এরাই তো ভবিষ্যতের মূলধন থিয়েটারে। আচ্ছা, মৌ লিখছে চর্যাপদ আসানসোলের নাটকে অন্য ধারা এনেছে। আমার মতো দর্শকেরা চর্যাপদের নাটক দেখার জন্য অপেক্ষা করে থাকি, এগিয়ে চলো তোমরা। রবীন চট্টরা জিত ওয়াচিং, রবীন্দ্রনাথ আমাদের পক্ষতা। হ্যাঁ, ভালো কথা। রুদ্র প্রসাদ ঘোষ, সবাইকে শুভেচ্ছা জানাই, সুস্থ থেকো সবাই। এই রুদ্রদা কলকাতায় সংলাপ বলে নাট্যদলের অভিনয় করে। এবং রুদ্রদার যেটা মজা হচ্ছে, রুদ্রদা ওই বলে কলকাতায় কিনে আনবো, কলকাতাকে নিয়ে আসবো। তো রুদ্রদা কিন্তু আমাদের নিয়মিতভাবে কলকাতা থেকে এসে চর্যাপদের নাটক দেখতে আসেন। শুধু এখানে নন, চর্যাপদের নাটক বহরমপুরে হোক, চর্যাপদের নাটক গোবরডাঙ্গায় হোক, কোথাও যেখানে যাও গৃহীণ হয়ে একটি মানুষকে দেখতে পাবো, তার নাম রুদ্র প্রসাদ ঘোষ। এবং রুদ্রদা এবং অর্ঘ্য বসু বলে মেমারির একটি ছেলে, তুমি চেনো, আমাদের একটা কাজ করার কথা হয়েছিল একসাথে। তো এই দুজন অদ্ভুত ভাবে লজ্জা কতবার দেখেছে, মানে আমি এতবার লজ্জা দেখিনি, কারণ আমি অভিনয় করি, আমি এত লজ্জা দেখতে পাইনি। ও আমার থেকে বেশি লজ্জা দেখেছে। হ্যাঁ, সেটা তো আগে ছিল, কিন্তু সেই সূত্রটা তো এখন আসছে না, এখন তো আসছে থিয়েটারের। 100 আচ্ছা, গল্পটি বলে বলো, গানটা সংলাপ কিছু নেই, নাটকের সংলাপ শোনা যায়, গান পিছনে শুনিয়েছে। না চলো, তুমি এইটা করি, ঘোড়ার ডিমের একটা জায়গা আমাদের রাখো। না ঠিক আছে, চলো, রাগ করবেন না। তুই একটু হাবুদার জায়গাটা, এই জায়গাটা হাবুদা ঐতিহাসিক না থাকলে কি করে? হয়তো বলে দিচ্ছে, ওই বয়স 28 বছর গেলেই। আচ্ছা, বেচারা গাছের ওরকম থেকে মেঘে বেলা তো কম, মেঘে বেলা তো কম হলো না, বেচারা ব্যাচেলার। বয়স 28 বৎসর হইলেই রাজা গোপাল রুদ্র পিতৃ অনুরোধে প্রথমবার পিরিতপুরের রাজসভায় উপস্থিত হইয়া ছাতি ফুলাইয়া বিশেষ কায়দা করিয়া দাঁড়াইতে গিয়া ধুতির বাঁধন খুলিয়া, তখন কিঞ্চিত রাগে এবং কিঞ্চিত অভিমানে তিনি সেই স্থান হইতে বিদায় লন। রাজা, ও রাজা, আরে বলো না, ওই পিরিতপুরের রাজপ্রাসাদের ঘটনাটা একটু বলো না, গল্পটা। না কি না বলো না তো, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। না, আজকে বলো। না আমি কিন্তু লুডোতে গুটি খাইনি। খাবি না তো? খাবো না।
কত দিচ্ছিস? Promise. চা খাওয়াবি, চা খাওয়াবি? খাও প্রমিস? প্রমিস প্রমিস? প্রমিস চলো বলো এটা বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। হ্যাঁ গেল বছর, 11 বছর গেল বছর ঘটকালি করছিল আমাদের পুরোই জামিনি চাটাচ্ছি। কে জামিনি চাটাচ্ছি, অমিত দাসের বাড়ির পিছন দিকে গলিটা দিয়ে যাবি, ওই গিয়ে নিয়ে একটু ঘুটে বেলা বলতে বেড়াচ্ছি, দেওয়াল দিয়ে ডান দিকে যাবি, ডান দিকে গিয়ে ওর দিকে বাঁ দিকে যাবি। জামিনি জামিনি আমি জামিনি। ধ্যাৎ। এই, ও, ঘটকালির কি হলো বলো হ্যাঁ, ঘটকালি 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 সেবারে হচ্ছে একটু আসতে, হ্যাঁ এই ঘটকালি ওটা তো বলছি ঘটকালি হ্যাঁ। জামিনি যাচ্ছে ঘটকালি হ্যাঁ করছে। হ্যাঁ দেখো তো আমি গেলাম, গেলে হ্যাঁ গেলাম, গিয়ে নিয়ে কি দারুণ রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ হ্যাঁ, তারপরে সুন্দর সুন্দর ফোয়ারা, ফোয়ারা? ফোয়ারা একদম বড় বড় পর্দা ঝুলছে, পর্দা, পর্দা? হ্যাঁ, ফুলের বাগান, বাগান। হ্যাঁ, কি হলো কি রাজকন্যা এসে দাঁড়িয়েছে, হ্যাঁ তারপর কি রূপ, কি যৌবন, আহা, রাজার একমাত্র কন্যা, সিঙ্গেল চাইল্ড। সিঙ্গেল চাই তারপর কি হলো তারপর তারপর রাজকন্যা আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো বলছি তুই আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করেছিস? ইয়ে কি হচ্ছে না, ওই রাজকন্যা এটা জিজ্ঞাসা করলো ওই দুয়ারে সরকার হবে। রাজকন্যা এটা জিজ্ঞাসা করলো ও না, রাজকন্যা আমাকে জিজ্ঞাসা করলো, ও রাজকন্যা জিজ্ঞাসা করলো, হ্যাঁ এই এই তোমার অন্দর মহলে অ্যাটাচ বাথরুম আছে? তুমি কি বললে ভালো আছে? মিথ্যা কথা মিথ্যা কথা বাথরুমে নেই তোর আবার অ্যাটাচ, সকালবেলায় পুকুর পাড়ে অ্যাটাচ। হাসিস না, রাজকন্যা রাজি হলে লোন নিয়েও বাথরুম বানিয়ে নিত। টয়লেটে প্রেম কথা 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 আর সব থেকে না না সব থেকে বড় কথা, এখন লোন নিলে পরে শোধ করতে হয় না, বিদেশে চলে গেলে, এই বলতে বিদেশে নেই চলে গেলে শোধ করতে হয় না। বলতে নেই লাইভ চলছে ও লাইট চলছে, হ্যাঁ। তারপর কি তারপর কি তারপরে রাজকন্যা আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো, এই তোমার সৈন্য সামন্ত আছে? তুমি কি বললে আছে। এটাও মিথ্যে দাহ মিথ্যে। মিথ্যে কেন, মিথ্যে কেন, কেন 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 এই লেটার গুলো তোমার সৈন্য? হ্যাঁ আর বাগানে কি নাম আছে লেটার? দীপু আর ছেলের নাম কি? দিনু হ্যাঁ, তো দিনী সামন্ত দীপু সামন্ত, ওরা তোমার সামন্ত। হ্যাঁ তারপর কি হলো তারপরে রাজকন্যা আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো এই তোমার অশ্ব, ছি কথা ফ্লো কেটে যায় তো, কথাটা কমপ্লিট করতে দে। অশ্ব? অশ্ব না, কমপ্লিট করতে দে, অশ্ব কমপ্লিট করতে দে। জিজ্ঞাসা করলো, তোমার অশ্ব বাহিনী আছে? বাহিনী তা তুমি কি বললে ঘোড়া আছে? ঘোড়া তুমি কি বললে কি হলো আমি বললাম, ও আমার তো ঘোড়া নেই তো, এই বুম্বাদা ভর করেছে ও আমার নেই তো ঘোড়া তো, আরে বুম্বাদা ভর করেছে বিশ্বাস করো মা, আমার তো ঘোড়া নেই, রাজকন্যা কি আমার তো একটা ঘোড়া। রাজকন্যা, রাজকন্যা তখন মুখটা কাচুমাচু করে বললো, ও মা তোমার ঘোড়া নেই, অশ্ববাহিনী নেই, আর নিজেকে রাজা বলো, ঘোড়া চড়ে কি রাজা হওয়া চাই? অশ্ব বুক থেকে ঠাস করে গালে চড়িয়ে দেবে একটা। আমাদের লিখেছে রাজেশ আমারটা বেশ ভালোই করলি ভালো কথা রাজেশ ভালোই করেছে যখন ঠিকই আছে আচ্ছা এবার একটু ওই আড্ডা দিই হ্যাঁ, চলো গাড্ডা চলো, চলো চলে যাই হ্যাঁ, যতক্ষণ নেই আছে রাজকাহিনী রাজকাহানি। রাজকাহিনী কাহানি। রাজকাহিনী হুম, ভাবনা চিন্তাটা কি হবে রাজকাহানির ভাবনা চিন্তা কি হবে? রাজকাহানির ভাবনা চিন্তা প্রথমত ভুল রাস্তাটা রাজকাহিনী হলো কেন ভুল রাস্তা পরে আমার মনে হয়েছিল কমপ্লিট। আচ্ছা হ্যাঁ, আমার মনে হয়েছিল এটা মানে উনি যে সময় করেছিলেন তার জন্য শিখছিল অতদূর ঠিক ছিল, কিন্তু সময় তো এগিয়ে গেছে, হুম। কারণ নাটকে এগিয়ে আসবে স্বাভাবিকভাবে। হুম। আজকের সময় দাঁড়িয়ে যদি দেখা যেত, আমার মনে হয় বাদল সরকারও তো অন্য এই কিছু করে। এক মিনিট শোন তো একটা ভালো কথা লিখেছে এটা আমি একটু ইন্টারেক্ট করলাম কিছু মনে করিস না রক্তগরবী বিসর্জন নাটক চর্যাপদ করুক ইচ্ছে রইল দেবতার গ্রাস এক যৌথ অসাধারণ সৃষ্টি বিভিন্ন কমেন্ট তার উদাহরণ বেশ কিন্তু প্রশ্ন একটাই শুনতো রক্তগরবী বিসর্জন করলে আরোটা কিন্তু তোকে যদি করতে হয় রুদ্র যদি ডিরেক্টর হয় বাকিটা তুই বুঝে নি আমি আর কিছু বলবো না। বাবুদা জল খাও। না, এটা ব্যাপার হচ্ছে যে তো সেখান থেকে রাজকাহানি আমার মনে হলো যে রাজকাহানি এক্সটেন্ডেড করা দরকার, মানে রাজপুত্র ওখানে শেষ ছিল যে মানে যদি যদি মিলে যেত ঘরকার রাস্তা, তাহলে লাভ মারতো কাটুরিয়া মাকে, লাভ মারতো কাটুরিয়া ভাইকে, হ্যাঁ, কিন্তু রাস্তা তখন মেলেনি, হুম। কিন্তু এখন রাস্তা পেয়ে গেছে। এই পেয়ে গেলে এই যে
যারা রাষ্ট্র ব্যবস্থা যদি রাস্তা পেয়ে গেল, মানে ছুঁচোয় ঢুকে ভালো হয়ে বেরানোর রাস্তা যদি তারা পেয়ে গেল, তাহলে তো কিচ্ছু করার নেই। সেইটাই এখানে দেখানো হয়েছে, সেটাই আমার উদ্দেশ্য ছিল। মাঝখানে যে সংলাপটা ছিল সেটা কি রাজকাহিনীর তরুণ অনেক একটা সংলাপ ছিল বেশ, যে শোনাবে বলছিল রাজকানে অনেকগুলো জায়গায় ইম্পোজ, যেমন একটা জায়গায় ছিল কৃষকদের নিয়ে একটা কথা ছিল, মানে ওর মাঝে মাঝে আপ টু বাদল সরকারের মধ্যেও অনেক সংলাপ এখনকার ঢুকে গেছে। কারণ যখন বাদল সরকার ওখানে এক জায়গায় বলেছেন হয়তো কৃষকের কথা বা চাষির কথা, আমি ওখানে পুরো কৃষকের জায়গাটাকে পুরো তুলে ধরেছি, ওই জায়গাটাকে, যে এই যে এই সময় কৃষকদের সমস্যা। অতন বল, ওই জায়গাটা মনে আছে, ওই জায়গাটা বল 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 যেটা মনে আছে। शहर छोड़ के गांव, शहर छोड़ के गांव, गांव में बड़ बड़ बड़ी ना আছে, চড়া চড়া রাস্তা না আছে, না আছে দোকান, না আছে বাজার, না আছে গাড়ি, না আছে ঘোড়া, না আছে ওলা, না আছে টোটো, খালি खेती আর खेती, दूर दूर तक खेती, और बीच बीच में जमाट बांधा आटो सटो गाज गछली पेड़ वगैरह, करीब किसान का घर, कूड़े घर, नीचू दरवाजा, अंदर जाना सिर झुका के, बाहर आना सिर झुका के, अंदर जाना सिर झुका के, बाहर आना सिर झुका के, तो क्या गरीबी सर तो नीचे ही था के ना बराबर। किसान फसल उगाता है, किसान हमारे चुगनो फसल उगाए, चावल उगाए, आलू उगाए, सब्जी उगाए, लेकिन দাম মিলে না। কিষান আমাদের জন্য খানা উগাচ্ছে আর নিজে ভুকা থেকে আত্মহত্যা করছে, তো इसमें রাজার কি দোষ? পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, लेकिन इसमें রাজার কি দোষ? এগুলো আমার এই জায়গাগুলো আমার লেখা। সাহেব লিখছে সত্যি দারুণ লাগছে, দেবু লিখেছে দারুণ লাগলো, শান্তা দাস দেখছেন, সন্তু কিছু লেখেনি ও কিছু করবে বেশ। আচ্ছা, রাজকাহিনী একটা আপাতমস্তক রাজনৈতিক নাটক, মোটামুটি আমরা রাজকাহিনী বলছি, ভুল রাস্তা, রাষ্ট্রের যে আগ্রাসন দেখানো হয়েছে তাতে। এবার প্রশ্নটা হলো, অতীতে আমরা বহু রাজনৈতিক নাটক দেখতাম, এখন কিন্তু রাজনৈতিক নাটকের একটু খরা হয়েছে। কোথাও কি নাট্যকার, অভিনেতা, পরিচালক এরা কি একটু সেফগার্ড থাকতে চাইছে যে না আমরা রাজনৈতিক ব্যাপারটাতে যাব না, আমরা অন্য সাবজেক্টগুলোতে? দেখো, সেটা হচ্ছে যে আপলিটিক্যাল বলে কিছু হয় না পৃথিবীতে। হ্যাঁ, রোমারোলা যখন বলছেন যে নাটকের সংজ্ঞা যখন বলছেন, তখন যেই পার্টগুলো বলছেন তার মধ্যে একটা জিনিস কিন্তু বলছেন এন্টারটেনমেন্ট, হ্যাঁ, মানে কমিউনিকেশন, তার সাথে বলছেন রাজনৈতিক বার্তা বা সামাজিক বার্তা, এইসব কথা বলছেন। একইভাবে তুমি যদি একদম আমাদের প্রথম নাটক দেখো, ভারতীয় নাট্যশাস্ত্রের মতে সমুদ্র মন্থন বলে যে নাটকটি হলো, সেটা কি রাজনৈতিক নাটক ছিল না? রাজনৈতিক ছিল। ওখানেও কিন্তু যদি রাজা হয় ইন্দ্র এবং ওই অসুর এবং সুর অসুরের যুদ্ধ, দ্যাটস অলসো রাজনৈতিক। প্রমিথিউস যখন ওই যে ওই আগুন চুরি করে যখন আনলো, স্কাইলাসের নাটকে যখন দেখানো হচ্ছে জিউসের অভিশাপে, সেটাও তো রাজনৈতিক নাটক। মানে রাজনৈতিক নাটক কিন্তু সব নাটক এইসব মতো কোনো না কোনো ভাবে, মানে থিয়েটার সমাজ ছাড়া, রাষ্ট্র ছাড়া হয় না, কোনো ভাবে চলে আসবেই। এবারে মজার জায়গাটা হচ্ছে যে আমার মনে হয় না যে থিয়েটার একমাত্র দায় সবসময় রাজনৈতিক নাটক করা, এটারও দায় নেই। কিন্তু আমাদের চর্যাপদের ক্ষেত্রে হয়ে যায় যে আমরা যখন কাজ করি, আমি চর্যাপদের কথা বলছি, বলছি টোটাল যে পরিস্থিতির কথা বলছি, হ্যাঁ, এখানে কেন আর আমার মনে হয় না যে টিনের তলোয়ার তো কেন আমরা বাথরুম ওষুধ বোমার পরে আর কোন পাচ্ছি না। এবার বলছি একটা মজার জিনিস দেখো, যখন বামপন্থী যুগ ছিল তখন কি বামপন্থী বিরোধী খুব নাটক হয়েছে? হয়নি, সেভাবে হয়নি। আমাদের রাত্রবসী উইকাল টুইকাল প্রথম বললো ওই সংলাপগুলো, পক্ষহীন সব বোঝাচ্ছে, পক্ষহীন। তার আগে কিন্তু এই যে যারা অনেকে এখন বিপ্লবের কথা বলেন, অনেকে বলেন রাজনীতি নাটক হচ্ছে না, হ্যান ত্যান, তারা তখন কি করছে? বামপন্থী যুগে তারা তাহলে বামপন্থী সরকারের তো নিশ্চয়ই কিছু কিছু বলছিল, তারা কোনো নাটক সেভাবে করেনি। হঠাৎ করে বিপ্লব কেন চাকা দিলাম জানি না, কিন্তু আমার মনে হয় যে সব সময় নাট্যশিল্পীদের দায় আছে রাষ্ট্রকে প্রশ্ন করা, এটা দায় আছে। কিন্তু তার মানে এই নয় যে একমাত্র নাট্যশিল্পীদের দায়, নাট্যশিল্পীদেরই দায় একমাত্র রাষ্ট্রকে প্রশ্ন করা। অন্য শিল্পী না, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, শিক্ষক, সকলের দায় আছে। তুমি স্কুলে যখন টিচারিং শিক্ষকতা করছো, তখন তুমি সুন্দর করে সরকারি মাইনেটা নিয়ে বাড়ি আসছো, সরকার যারা বলছে তুমি সেগুলো ফলো করছো, আর বাইরে এসে তারপর বিপ্লব করছি থিয়েটারের মাধ্যমে, ও হয় না গো। তুমি করলে পরে চাকরিটা করতে করতে বিপ্লব করো। রাজেশ এটা করে
আমি জানি না কি বলো? এই যে স্কুলে চাকরি করতে করতে বিপ্লবের কথা যে বললো হ্যাঁ। এইটা মানে তুই কি বিশ্বাস করিস যে রাজনীতিকে আমি থিয়েটার শুধু স্কুল বলছি না, কিন্তু আমি সমস্ত সেক্টর বলছি না, স্কুলটা ধরে নিও না অবশ্য। না, না, না। কোনো শিক্ষক আবার রাগ করে বসে। ওই যে বললাম অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, সমস্ত কিছু পলিটিক্যাল। প্রতিটা বিষয়ের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আছে। Exactly. আমরা প্রত্যেকের রাষ্ট্রের অংশ, আমাদের প্রত্যেকের দায় আছে রাষ্ট্রের প্রতি, মানে প্রশ্নহীন আনুগত্য এবং মেনে নেওয়া রাষ্ট্রের যাবে না। দায় আছে আমাদের প্রতি। একদমই মানে রাষ্ট্র যেমন আমাকে প্রশ্ন করছে বা বাধ্য হ্যাঁ, করছে, হ্যাঁ। আমারও সেই দায়টা আছে, সেই অধিকারটা আছে রাষ্ট্রকে আর প্রশ্ন আমার কথা করার। কি মনে হয়, রাষ্ট্র যদি আমাদেরকে ব্যবহার করে, আমাদের উচিত রাষ্ট্রকে ব্যবহার করে নেওয়া। হ্যাঁ মানে আমি এটা মনে করি। ওই তো প্রশ্নহীন আনুগত্যের কোনো মানে হয় না। সন্তু কিন্তু একটু দারুণ কথা লিখেছে, সুশোভন কিছু বলুক। সুশোভনকে তাহলে ওই প্রশ্নটা করি, ও রাতের বেলা এখন তো স্টেশন কেন যেতিস? এখন যা বন্ধ করছিস কেন যেতিস? যেটা না ছিল তুমি একটা কারণ ছিল। তার আগে ঘটনাটা একটু বলে কারণ দাও। এক সমস্যা ছিল। তুমি- না সুশোভনই বলুক। না ব্যাপারটা সমস্যাই ছিল। কি সমস্যা? কি সমস্যা? সমস্যা হলো যখন আগে যখন নেট দিত, নেট কোড আমাদের ছিল, হ্যাঁ। এখন তো 1.5 জিবি দিয়েছে। আচ্ছা। আগে একটু 1 জিবি করে দিত। হ্যাঁ। যখন জিও তখন ছিল, তখনও জিও ছিল, তখনও ইউজ করতাম, তখন আমার পোষাতো না। ও নেট করতে যেত, মোদ্দা কথা, এটা তো কথা। ও free wifi কাটকে দিলে ওটা হলো ওটাই। মানে এটাতে থিয়েটারে কোনো সম্পর্ক নেই। না না, এটা এখন সম্ভব। আমি ওইটাই প্রশ্ন করলাম, রাতের বেলা একটা ছেলে চর্যাপদ দেখে বেরিয়ে আসন্ত কোনো থিয়েটারে এই যাবে না। বুদ্ধিটাও খাটাতে হবে। হয়ে যাবে, কোথাও কোথাও না পেয়ে হ্যাঁ। reels- না, এটা একটা বুদ্ধির ব্যাপার, সেটা বলছি। এখন আর চাই না, এখন বন্ধ করে এখন দিয়েছে। রেলও বন্ধ করে দিচ্ছে। রাতের মধ্যে এগুলো বন্ধ। যাকি। দুদিন পর রেলও বন্ধ হয়ে যাবে। 1 জিবি হয়ে গেছে। আচ্ছা কিছু শোনা আমাদের, একটু সংলাপ বা গান কিছু তো একটা শোনা। আচ্ছা, আমরা ওই অন্য রকমের হোক। গানগুলো চলো, অন্যরকম। আমরা কিন্তু শেষের দিকে এগিয়ে এসেছি। বেশ বেশ। কটা বাজে? কতক্ষণ হলো? 1 ঘন্টা 19 মিনিট। হ্যাঁ, চলো চলো চলো। অন্যরকম নাটকে কিন্তু এটাই আমার সংলাপ। হ্যাঁ। হ্যাঁ। আমার ভালো এটাই রকম ভাবলাম। ফিরে যেতে। অন্যরকম। ও, চলো। বেশ, হোক, হোক, কটা মতো না লাগে? কাল চোখে জাগে আলো, তার ইচ্ছে না পায় ডালা, সে তো খুলবে বন্ধ জানি, আর হাঁটবে সব অজানায়। কাল চোখে জাগে আলো, তার ইচ্ছে না পায় ডালা, সে তো খুলবে বন্ধ জানি, আর হাঁটবে সব অজানায়। তার রং বেরঙের পথ, তার ঢেউয়ের বুকে তরি, সে তো ভুলবে না গিলবে না, ছেড়ে নিরুদ্দেশে পারি। সে তো ভুলবে না গিলবে না, ছেড়ে নিরুদ্দেশে পারি। সে তো ভুলবে না গিলবে না, ছেড়ে নিরুদ্দেশে পারি। এই পোকাটা না থাকলে আমরা থিয়েটার হয় না। একদম। নিরুদ্দেশের পাড়ি দেওয়ার সাহসটা না থাকলে মনে হয় থিয়েটার হয় না। না। অন্য কোনো শিল্প হয় না, কারণ ঘড়ি থেকে কি সৃজন হয়? না, আমি ঠিক 15 মিনিট একটা সৃষ্টি করে ফেলবো, এটা সম্ভব না। হয় না। এই সৃজনের যেমন কোনো মাপকাঠি নেই। পটি আর সৃজন দুটোই হয় না। ওই দিকে পটিও হয় না। 10 মিনিটের মধ্যে পটি করে চলে যায়। হবে নাকি? না, একটু হবে না। আচ্ছা, এটা আটকে দেবে। লকডাউনে কি নাটকীয় চরিত্র রুদ্রের হাতে দিয়ে কিছু দেখবে আগামীতে? লকডাউন কি নাটকীয় চরিত্র? প্রশ্নটা বুঝতে পারলাম না একটু। কেন কিচ্ছু অন আছে? আচ্ছা, অন আছে, চলো। না, প্রশ্নটা পেলাম না। একদম আসছে। হুম। এই যে, লকডাউন কি নাটকের চরিত্র রুদ্র হাতে দিয়ে কিছু দেখবে? লকডাউন সম্পর্কেও কিছু নাটকের কথা বলছেন। আমরা ইতিমধ্যে আগের বছর লকডাউনের সময় চর্যাপদ না তার আগেই প্রথমে করেছিলাম আমরা আর না করোনা, এবং তাছাড়া করেছেন। যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম মানে কাজ, যেটা একই দিনে দুটি কাজ প্রকাশিত হয়েছিল 7ই এপ্রিল, যেটা একদিন বলিউডের স্টাররা অমিতাভ বচ্চনরা করেছিলেন, একই দিনে প্রকাশ পায় কয়েক ঘন্টার অন্তরে, চর্যাপদের ছোটদের একটি কাজ। সেটা প্রথম পশ্চিমবঙ্গে যে এত লকডাউনের মধ্যে একটা ভিডিও এত কিছু হলো, তার প্রথম কাজ আমরা করেছিলাম। তারপরে একটা চর্যাপদে আমি বলে একটি করেছিলাম, যেটি এই রুমটি আমার পুরো মানে হয়ে রয়েছিল, মানে চরিত্র হয়ে উঠেছিল একটি। যে এই সময় এই গানটা বোধহয় প্রথম আমরাই
না না ওটা হয়েছে। আমার হাত ব্যথা করে। হ্যাঁ আচ্ছা সন্তু লিখছে যে না বামপন্থের সময়ও নাকি প্রচুর নাটক হয়েছে, যাকে এটা সন্তুর সাথে পড়াশোনা করা যাবে, ভিডিও ইন্টারপ্রেট হয়ে আছে, যা কি বলছে। হ্যাঁ বামপন্থীর সময় অবশ্যই নাটক হয়েছে, 100 বার হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখন অনেকে বলেন নাটক হচ্ছে না, তারা তখন চুপ ছিল। হ্যাঁ এটা মানে তুমি সবসময় বলো এইটা এটা তো বলছি। আছে। 100 বার ব্যতিক্রমী মানুষ তো অবশ্যই হয়েছে, কেন হয়নি? প্রচুর নাটক সে সময় হয়েছে। ভবিষ্যতের কি নাটক এখন প্রস্তুতি দেওয়া? এটা সাহিত্য থেকে একটা নির্মাণ চলছে, সাহিত্যকে মানে কি বলবো, ওটাকে অবলম্বন করে একটি নাটক। এটা কি ছোটদের চর্যাপদে খালি সবাই? না সবাই 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 মানে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ। বেশ। কারণ ছোটদের চট্টগ্রামে মুশকিল হচ্ছে এখন যেহেতু অনলাইনে ক্লাস চলছে, হুম। ওদেরকে খুব একটা রিহার্সালে তো সবাইকে পাচ্ছি না, হুম। এই জন্য মানে সবাই যারা এই যেমন ঐশী অনুষ্কা এরা যেমন আসে, এদেরকে নিয়ে কাজটা করা যাবে এটাতে, সাহিত্য থেকে নিয়ে আচ্ছা এই যে কোভিড পরিস্থিতি, আস্তে থামতে হচ্ছে কোভিড পরিস্থিতি ঘুরছে করুন। দরজার ভিতরে একটু দরজার খুলে হালকা করে দিন। চিত্রটা আসতে না বলে। এসছে, ওখানে যা। আমার মনে হচ্ছে তাই তো, মানে দরজাটা করে দে, পুরোটা খুলে দে। হ্যাঁ, চলো শুরু হয়ে গেছে। চলে আসো। আসেন। ইন্টারাপ্ট করে গেল। রাজস্থান থেকে চলছে। এসে গেছে। যাক, আমরা একদম শেষের দিকে এসে গেছি, বারবার রিট্রেন করছে আমাদের নেটওয়ার্ক, আর তারপরে এই গরম। ফ্যানবিহীন ঘরে বসে কষ্ট হচ্ছে। যাক, শেষের দিকে এগিয়ে গেছি, শেষের দিকে যাই। লকডাউন পরিস্থিতি নাটককে কতটা ক্ষতি করবে? ক্ষতি করবে মানে আমরা যারা থিয়েটার নিয়ে বাঁচার স্বপ্ন দেখি, আমরা যারা থিয়েটার নিয়ে থাকি, মানে থিয়েটারটাই আমার একমাত্র কাজ, মানে আমাদের মতো অনেকেই, তারা তো কর্মহীন করে ফেলেছে। এটা তো অবশ্যই ক্ষতি করেছে। রিহার্সালগুলো, মহড়াগুলো, সংলাপগুলো সব হারিয়ে যাচ্ছে কোথাও যেন। ক্ষতি করেছে অনেক বিভিন্ন দলে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হচ্ছে, বহু ছেলে মেয়ে মানে থিয়েটার নেশার মতো তো, মানে তুমি সিগারেট তুমি 10 দিন বা 15 দিন বা 1 মাস না খেলে পরে তুমি সিগারেটের প্রতি তোমার অনীহা তৈরি হয়ে যাবে। সেরকমই দীর্ঘদিন ধরে মহলা না দিতে 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 এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু থিয়েটার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এই ক্ষতিগুলো তো থিয়েটারে করেছেই করেছে, সুতরাং এটা তো মেনে নিতেই হবে। আর যেটা ভালো করেছে, হ্যাঁ যেটা ভালো করেছে সেটা হচ্ছে যদি এই ভালোটা সবাই মানে জানি না কিভাবে নিয়েছে, কিন্তু নিজেকে জানা, নিজেকে চেনা, এবং যেটা হয়েছে যে প্রচুর পড়াশোনা করার অবকাশ পাওয়া গেছে, যেইটা ভবিষ্যতের থিয়েটারের রসদ হিসেবে আমরা সংগ্রহ করতে পারি। যদি পড়াশোনার মান মানে অনেক কম লোকের, মানে সবাই পড়াশোনা করতে ভালোবাসে না। আসলে সবটাই তো আমি কিছু দরকার হলে গুগল খুললে পরে হ্যালো গুগল, আমার বাবার নাম কি? আপনার তোমার বাবার নাম এই? হ্যাঁ, তো বাবার নামটা মনে রাখে না, এখন অনেক আধার কার্ড বার করে দেখতে, এখন গুগলকে জিজ্ঞাসা করবেন 2 দিন পরে বাবার নাম কি। তো এইটা তো হয়ে গেছে, তো পড়াশোনা করার তো দরকার নেই। তো এই জন্য কিন্তু লকডাউন পড়াশোনা করতে অবকাশ কিন্তু দিয়েছে। থিয়েটার তো পড়াশোনা ডিমান্ড করেছে, করছে, করবেও, হুম, কারণ পড়াশোনা শিক্ষা ছাড়া তো থিয়েটার আসতে পারে না, না ঠিক তো? তাহলে এই লকডাউনে কে কি বই পড়লি? রাজেশ কি বই পড়লি? বল। আমি শেষ যেটা পড়েছি মানে কমপ্লিট করেছি সেটা হচ্ছে সেপিয়েন্স। আচ্ছা, আচ্ছা। বিভাগ Alchemist পড়েছি সেপিয়েন্স, এবং তারপর আরেকটা ওটা হচ্ছে মানব জাতির ইতিহাস সম্পর্কিত। আমি তার পরের ভার্সনটা পড়ছিলাম, হোমোডিউস বলে। Alchemist পড়লি না? হ্যাঁ, Alchemist পড়লি? Alchemist আগে পড়েছি, তার আগে পড়েছি। রোহন কি পড়লি? আমি পড়েছি তোমার একটা নাটক পড়লাম, নট ফর সেল। তাহলে এটা তোমার বোধহয় বোধহয় কৌশিক। প্রথম পাতাটা পড়িস না নাকি? না পড়েছি। দরকার নেই। না পড়েছি। বোধহয় বলছিস কেন নামটা? হ্যাঁ নাটকের নামটা বোধহয় বলছিস কেন? না, নট ফর সেলই হবে। ওরে নাটককারের নাম কি? কিনি লিখেছেন? কৌশিক, সম্ভবত কৌশিক আবার চট্টোপাধ্যায়। সম্ভব হতো। আবার দেখো কৌশিক অনুষ্ঠান কি করলি? চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই মেয়ের পড়াশোনা ইচ্ছা। তোকে জিজ্ঞাসা করবো? করো। বলো। আমি অনেকগুলো নাটকের বই কিনেছি এই আচ্ছা। লকডাউনে।
পড়েছি বলতে আমার একটা রাজকাহিনী বলে একটা বই আছে, অমরেন্দ্র ঠাকুর। তো আমার ওটা তার সাথে যদি ইংলিশ বলো তাহলে ইংলিশের ক্ষেত্রে পুরো হ্যারি পটারের সিরিজ মহাভারত পড়ছিস না? মহাভারত পড়া, পড়া। ঠাকুরমা জুলি? ঠাকুমার ঝুলিটা পড়া না। হ্যারি পটার পড়ে আগে ঠাকুরমা জুলিটা পড়ে দেয়? হ্যারি ওটা পটার বললে না কেমন হারে পড়ে ভালো লাগবে। মাধব কি পড়লি? আমি অ্যালকেমিস্ট পড়েছি, আর পলা কিংস দ্য গার্ল অন দ্য ট্রেন এটা পড়েছি। আচ্ছা। দাদার কাছ থেকে বই নিয়েছিলাম, বিশ্বপ্রসাদ ভাদুরীর কৃষ্ণাপন্থী কবিতা, ওটা পড়েছি। ওটা খুব ভারী বই। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, খুব ভারী। ওটা পড়েছি। বইটা বড় ভারী। আর একটা বই কি করলাম, দাঁড়ান, ও হ্যাঁ, মধ্যযুগের ভারত, ইব্রাহিম কি একটা নাম ভুলে যাচ্ছি, স্যার নামটা না, ইব্রাহিম ওনার লেখা কমিক্স কিছু পড়িস নি? কমিক্স না। কেউ কমিক্স পড়িস নি? কমিক্স বলতে মানে কি, মানে কমিক্সের ও হ্যাঁ, ঘন্টে ওরে বাবা, আমি আমার খুব কি আমার শোনো, খুব আমার রোজ দুপুরবেলা খেতে বসলে পরে আমার সাথে নড়িয়ে পড়ে চলবে, আমি তো দেখিনি। মনে মনে চলবে, সানডে খাদা ফোদা মনে মনে, রীতিমতো। হ্যাঁ এগুলো চলবে, আমি নালে খেতে পারি না। না, আমি কৃষিমণিকে জিজ্ঞাসা করছি না, কারণ ও এই বছর আমি একটা তো বই আরো পড়েছে, পড়েছি। সেটা হলো তোপসে। না, আমি বলি ও আমাকে রিসেন্টলি একটা বই উপহার দিয়েছে, লালুই বেঙ্গল, সেটা আমি পড়ছিলাম। আর সাথে তোপসেকেই কিরকম দীপুদা এই বাংলায় মহাভারত, বাংলায় এই ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ দিয়েছে, এগুলো পড়তে বেশ আবার পড়তে বেশ আমি মজা ছেড়েছি, লাগছে। আমি রিসেন্ট কিনতে ওইগুলোই আমাকে মুখ গিফট করেছে। মানে ওর জন্যই আবার না, ওই আমাদের রাজশেখর বসু মুখ গিফট করেছে। হ্যাঁ, আমি একটা বলছি, আমার এবারের জন্মদিনের উপহার কিন্তু বই, ছোটদের গল্প বলছি। আমার বাবা আর আমি মা তো আরো বই পড়েছি। হ্যাঁ, আমি একটা নাম বললাম। ওটা ঠিক আছে, ওটা বললাম। ফিজিক্সের মধ্যে কথা পড়তেই হবে, ওকে কিছু বলার না। না, 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 ওটা আমি ভালো। তো- আমি তো জাপানিজ ওটা আমি ভালো। কি পড়েছে দেখি তার। আমি ওই ছোটদের নাটক সালমান সেন লিখেছে, কি কি নাটক পড়লি ওটা? ওখানে নট ফর সেল কৌশিক চট্টোপাধ্যায়, একটা সেল ফোন মোহিত চট্টোপাধ্যায়, আরেকটা পড়ছি মোহিত চট্টোপাধ্যায় আর কোনো নাটক পড়েছি? জোরে বলছি। মোহিত চট্টোপাধ্যায় না, আমার ওটাই প্রথম পড়া। আচ্ছা, মোহিত চট্টোপাধ্যায়। আর বাদ বাকি বলতে তোমার নানা রঙের দিন পড়েছে অজিতেশ নানা রঙের দিন গুলি। গুলি। হ্যাঁ, নানা রঙের, আমার যে পাঠ্য বইটা আমার ওটাই লেখা আছে, নানা রঙের দিন। আমি পরে একটু তোমাকে জানাবো। কোথাকার পাঠ্য বই ওটা? এটা আমাদের 12 এর সিলেবাসে ছিল নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক দিচ্ছে এখন? মাঝখানে দিয়েছিল, এটা আমি একবার দেখলাম। 12 এর বইটা আছে। আর আরো সুভাষ মুখোপাধ্যায়ের ছোট গল্পগুলো পড়েছি। ওরা প্রথম কথা হ্যাঁ, তোমার ছাতির বদলে হ্যাঁ, ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, এগুলো মোটামুটি পড়েছি। আমরা শেষের দিকে যাই, রাজকাহিনী ওই গানটা দিয়ে শেষ করা যায়, তাই না? আর চলো হবে? চলো, তার আগে একটু বলি সবার উদ্দেশ্যে, মনে না? আচ্ছা, চলুন। হাত জোর করে বলবো না, না মানে দিশারির এই উদ্যোগকে আসানসোল চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই। তার কারণ দিশারি যখন প্রথম এটা শুরু করে তখন অর্পদার সাথে কথা হয়েছিল, এবং সেদিন থেকে কথা হয়, এবং আমি প্রত্যেকটি এপিসোড মোটামুটি দেখেছি, হ্যাঁ প্রত্যেকটি এপিসোড দেখেছি, এবং দারুণ, এবং এই যে আড্ডার ছলে কত কথা উঠে আসে, কত কথার মাধ্যমে কত কথা উঠে আসছে, সেইটা হচ্ছে দারুণ লাগছে। দিশারি আমাদের আসানসোলের একটি ঐতিহ্যশালী দল, সেই দলের অন্যতম সদস্য অল্প চক্রবর্তী, এবং ওখানে দীপঙ্কর ক্যামেরার পিছনে, এবং সোমনাথ দা, হ্যাঁ তারা সকলে রয়েছেন। এই একটা আড্ডা মাখা পরিবেশ, গরম প্যাচপ্যাচে পরিবেশের মধ্যে আড্ডাটা আমাদের একটা নিঃশ্বাস, মানে কি বলবো, ওই বৃষ্টির মতন সাথে সুন্দর আমাদেরকে, একটা কাস্টিং মিউজিক। কাস্টিং মিউজিক, তো সব মিলিয়ে দারুণ এই লাগলো। কাস্টিং মিউজিকের কথা মনে পড়লো, এটা বলেছে বিজু। হ্যাঁ, ভালো লাগে। বিজু আর ওর ভাই প্রিয়ম, লেখা সুর সবটাই হ্যাঁ, ভালো। সবটাই খুব ভালো। আর আসানসোলে যারা নতুন থিয়েটার করছো তাদেরকে তুমি বলেই বলছি, বা করছিস, তাদের সবাইকে বলবো যে প্রচুর পড়াশোনা কর, প্রচুর দেখ, কি কি বলছে, কি কি করছে, কিচ্ছু না না করে একদম নিজের কাজে কনসেন্ট্রেট করে কাজ করতে হবে প্রত্যেককে। আর যারা সিনিয়র মানুষ তাদের উদ্দেশ্যে বলবো পাশে থাকুন আপনারা, যাতে আমরা আসানসোলের থিয়েটারের জন্য কিছু করতে পারি, বাংলা থিয়েটারের জন্য কিছু করতে পারি। আসানসোলের থিয়েটার যেন বাংলা থিয়েটারের অন্য রূপ হয়ে ওঠে, এটুকুই আমাদের চর্যাপদের চাঁদ ভাই। রুদ্রদা, এক্ষুনি আমরা গাইবো। রুদ্রদা গাইছি, হ্যাঁ অনুমতি দিয়ে গেছে। হ্যাঁ চলো। এই গানটা রাজকাহানি নাটকে ব্যবহৃত হয়েছিল, মাঝখানেও ব্যবহৃত হয়েছে, শেষেও ব্যবহৃত হয়েছে। চলো শুরু করি।
सखी सैया तो खूब ही कमात है, चलो 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 महंगाई डायन खाए जात है, सखी सैया तो खूब दिखाए गई सैयारे मो सैयारे खूब कमाए कमा के मर गए सैया, 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 कमा के कमा के मर गए सैया, अरे सैया मर गए हमारे किसी महंगाई डायन खाए সবাইকে ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। চর্যাপদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। শেষ করলাম আজকের আড্ডা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 21 22 বিকেল 4টা বেলায় আসুন।